নিয়মিত ভালোবাসার গল্প পেতে আমাদের আলম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। আজ থেকে তাহলে তুমি ম্যানেজার হয়ে গেলে অভি। ধন্যবাদ স্যার, আমাকে যোগ্য মনে করার জন্য। কনগ্রাচুলেশনস অভি, আজকে থেকে তুমি আমাদের ব্যাংকের ম্যানেজার হয়ে গেলে। সত্যি তোমার কাজের প্রশংসা করতে হয়। ধন্যবাদ রিয়া, তোমাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পেয়ে আমি সত্যি অনেক খুশি। আজকে সকালে অভি যখন অফিসে এসেছিল তখন তার বস অর্থাৎ ব্যাংকের মালিক এসেছিল তাদের সাথে দেখা করতে। আসার পর আজকে তিনি প্রমোশনের কথা বলবেন, কার কার কোন পজিশনে প্রমোশন হয়েছে সেটা জানার জন্য তিনি মূলত এসেছেন। অভি একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল ব্যাংকের। যখন তিনি তাকে ম্যানেজার পদে উন্নতি করে দিলেন তখন সে অনেক খুশি হয়েছিল। তখন রিয়াকে তিনি অভির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে নিয়োগ করে দেন। রিয়া তখন অনেক খুশি, কারণ অভি আর রিয়া দুজন মিলে অনেক পরিশ্রম করেছে এই ব্যাংকের জন্য। এই ব্যাংকটা প্রথমে যখন শুরু হয়েছিল তখন ছোটোখাটো একটা পজিশনে ছিল, কিন্তু আস্তে আস্তে এটা বাংলাদেশের শীর্ষ ব্যাংকের মধ্যে একটা হয়ে যায়। দুজনেই খুব ভালো বন্ধু, সে ভার্সিটি লাইফ থেকে চাকরি একই জায়গায়, কিন্তু তাদের এই প্রমোশনে আরও দুজনের ভেতরটা পুড়ে যাচ্ছে। আগে যে ম্যানেজার সাহেব ছিলেন তাকে প্রমোশনের বদলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, কারণ তার বিরুদ্ধে অনেক দিন থেকেই অভিযোগ আসছিল। আরেকজন হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টিং ম্যানেজার, সে অনেক আশায় বসেছিল তাকে মেইন ম্যানেজার হিসেবে নিয়োগ হবে, কিন্তু তাকে সেই তার পজিশনেই রাখা হয়েছে। তখন তারা দুজন মিটিং করতে বসে। অ্যাকাউন্টিং ম্যানেজার আরিফ বলে, স্যার দেখেছেন ওরা নতুন এসে 1 বছরের ভিতর কিভাবে ব্যাংকের সব পজিশন ওরা নিয়ে গেল। আমরা এতদিন ধরে ব্যাংকে আছি কিন্তু আমাদেরকে স্যার দেখলেনই না। আরিফ, তুমি তো একটা পজিশনে তবু আছো। আমাকে ডিরেক্ট বরখাস্ত করে দিয়েছে। আমাকে চেক করে হোক এর প্রতিশোধ নিতে হবে। আমি আমার চাকরি হারিয়েছি, ওদেরকেও আমি চাকরি করতে দিব না। কিন্তু সেটা কিভাবে সম্ভব স্যার? আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে, এখন আপনি এই ব্যাংকের কিছুই না। আপনি ওদেরকে কিভাবে চাকরি থেকে বের করবেন? আরিফ, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি মেইন ম্যানেজার বানিয়ে দিব। ওদেরকে চাকরি থেকে বের করে দিলে আমাদের পজিশনটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা ওদেরকে ভুল প্রমাণ করব, তখন দেখবে এমনিতেই আমাদের জায়গাটা ঠিক চলে আসবে। কিন্তু স্যার ওরা খুবই পরিশ্রমী, খুব ভালো করে কাজ করে। ওদেরকে ভুল প্রমাণ করাটা খুবই কষ্টকর, তাই এসব বাদ দেওয়াই উচিত। কারণ এসব করতে গিয়ে যদি আপনার মতো আমার চাকরিটাও চলে যায়। তোমার চাকরির কিচ্ছু হবে না, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। আমি তোমাকে একটা অফার দিচ্ছি, তুমি যদি আমার এই অফারে রাজি হও তাহলে তোমার জীবনে আর কোনো কাজ করতে হবে না, শুয়ে বসে তুমি দিন কাটাতে পারবে। এ কি বলছেন স্যার? কিছুই বুঝতে পারছি না। আমার সব কিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে। আপনি আমাকে একটু ক্লিয়ার করে বলুন তো। এই ব্যাংকের সব ইনফরমেশন আমি জানি, আর তুমি এই ব্যাংকের অ্যাকাউন্টিং ম্যানেজার। আমরা যদি এই ব্যাংক থেকে সবকিছু সরিয়ে নিই তাহলে দেখবে এমনিতেই ওরা ফেসে যাবে। আমি এখনও আপনার কোনো কথা বুঝতে পারছি না। আপনি কি ব্যাংক থেকে টাকা চুরির কথা বলছেন? এটা টাকা চুরি নয় আরিফ, এটা আমাদের অধিকার। আমরা এতদিন ধরে ব্যাংকে কাজ করছি, কিন্তু আমাদেরকে কোনো প্রমোশন না দিয়ে ওদেরকে দেওয়া হয়েছে। আমরা যদি টাকাগুলো সরিয়ে নিই তাহলে আমরা নিজেরা কিছু একটা করতে পারবো, আর বিপরীতে ওরা ফেসে যাবে। কিন্তু এই কাজটা করা কি এত সহজ? একটা ব্যাংক থেকে টাকা সরিয়ে নেওয়া কি মুখের কথা স্যার? যদি এই কাজ করতে গিয়ে ধরা পড়ি তাহলে আমার চাকরি চলে যাবে। আমি এই কাজ করতে পারবো না স্যার। আরিফ, তোমাকে আমি কথা দিচ্ছি, যদি আমরা 100 কোটি টাকা সরাই তাহলে তোমাকে আমি 50-50 দিব। 50 কোটি তোমার, 50 কোটি আমার। এত টাকার কথা শুনে আরিফের মাথা নষ্ট হয়ে যায়। এদিকে ইমরান হাসতে শুরু করে, কারণ যে করেই হোক ব্যাংক থেকে টাকা সরিয়ে ওদেরকে ফাঁসিয়ে দিতে হবে, না হলে তার এতদিনের পরিশ্রম সবকিছু বিফলে চলে যাবে। অনেক দিন থেকে চেষ্টা করছিল এই ব্যাংক থেকে টাকা সরিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার, কিন্তু কিছুতেই পেরে উঠছিল না, কারণ ব্যাংকের সিকিউরিটি অনেক হার্ড ছিল। এখন যে করেই হোক ব্যাংকের অ্যাকাউন্টিং ম্যানেজারকে তার হাতে নিয়ে আসতেই হবে। এরপর সে এই ব্যাংক থেকে টাকা সরিয়ে নেবে। ব্যাংকের ম্যানেজার হিসেবে অভি ফেসে যাবে। সে আগে এই কাজ করতে গিয়েছিল, কিন্তু তাকে সন্দেহ করে, চাকরি থেকেই বের করে দেয়। আমি প্রমোশন পাওয়া রিয়াকে নিয়ে আজ ঘুরতে বের হয়েছি।
আজকে যে করেই হোক রিয়াকে বলে দিতে হবে আমি রিয়াকে ভালোবাসি, কারণ রিয়াকে আমি অনেক দিন থেকেই ভালোবাসি, কিন্তু কিছুতেই তাকে বলতে পারছিলাম না। তখনই হঠাৎ আমার ফোনে কল আসে। ভাইয়া তুমি তাড়াতাড়ি বাসায় আসো, আব্বু অসুস্থ হয়ে পড়েছে, তোমাকে ডাকছে, জলদি বাসায় আসো। অভির বোন মিমের কল পেয়ে অভি আর সেখানে এক মুহূর্তও দাঁড়ালো না, তাড়াতাড়ি বাসায় চলে আসে, কারণ তার বাবা ডায়াবেটিক্সের রোগী। সে যে কোনো সময় তার শরীর খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য সে বাসায় আসলো। বাসায় আসার কিছুক্ষণ পর তার বাবাকে নিয়ে বিভিন্ন প্রকার টেস্ট করা হলো। একটু পর তার বাবার শরীর আস্তে আস্তে ভালো হতে শুরু করলো। মাঝে মাঝেই অভির বাবা এরকম ডায়াবেটিক্স বেড়ে যায়, আবার অনেক সময় আছে বেশি কমেও যায়। তার বাবার ডায়াবেটিক্সের অনেক বেড়ে গিয়েছিল আজ, সেই জন্য অভি তার বাবাকে কিছু চিকিৎসা করলো, কারণ এগুলো অভিকে ডাক্তার শিখিয়ে দিয়েছিল। অভি সেটা করার পর তার বাবার শরীর আস্তে আস্তে সুস্থ হতে শুরু করলো। তখন মিম বলল, ভাইয়া তুমি না আজকে গিয়েছিলে, তোমার অফিসে না আজকে প্রমোশন দিবে, তোমার কি প্রমোশন হয়েছে? আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, আমাদের প্রমোশনের বিষয়টা অনেক বড় একটা বিষয়। তখন আমি আমার মা আর বোনকে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ আমি আজকে থেকে ব্যাংকের ম্যানেজার হয়ে গেছি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে এতদিন ছিলাম, আজকে থেকে ব্যাংকের ম্যানেজার হয়ে গেছি আমি, আমার প্রমোশন হয়ে গেছে আম্মু। অভির আম্মু তখন তার কথাটা শুনে অভিকে জড়িয়ে ধরলেন। অভি খুশিতে আত্মহারা হয়ে গেল। আসলে পরিবারের এই ছোট ছোট আনন্দগুলো আমাদের কাছে অনেক কিছু। অভি তখন তার আম্মুকে জড়িয়ে ধরে আছে। তখন অভির আম্মু বললেন, বলেছিলাম না বাবা, সৎভাবে কাজ করলে যে কোনোদিন সফল হওয়া যায়। তুমি সঠিকভাবে কাজ করো, আগামীতে আরো বড় পজিশনে যাবে আশা করা যায়। দোয়া করবে আম্মু, আমি সৎভাবে কাজ করার চেষ্টা করি। এখনো পর্যন্ত ব্যাংকে আমার নামে কোনো অভিযোগ আসেনি, আশা করা যায় আগামী তো আসবে না। তুমি আমাকে যে শিক্ষা দিয়েছো সেটা আমি ভালো করেই মেনে চলি। তখন অভি কিছুক্ষণ তার মা, বোন, বাবার সাথে গল্প করে গিয়ে ডিনার করে শুয়ে পড়ে। ওদিকে রিয়ার বাসার শুধু তার মা আর কেউ নেই। সে বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা মারা যাওয়ার পর সে অনেক কষ্ট করে লেখাপড়া করেছে। ব্যাংকে সে অভিকে ভালোবাসে, কিন্তু লজ্জায় তাকে বলতে পারছিল না। অভির ব্যবহার তার কাছে খুবই অদ্ভুত লাগে। সে বুঝতে পারে অভিও তাকে ভালোবাসে, কিন্তু বলছে না। এসব কথা চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আরিফ তার দরজা খুলে দেখতে পায় ইমরান দাঁড়িয়ে আছে। তখন আরিফ বলে, স্যার আপনি এত সকালে আমাদের বাসায়? বুঝতে পারলাম না কিছুই। আরিফ, তোমাকে আমি যে বিষয়টা বলেছিলাম সেটা তুমি চিন্তা করে দেখেছো তো? আমাদের এতে কিন্তু অনেক লাভ হবে, তুমি কোনো টেনশন করো না। আমি একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটা যদি কাজে লাগাতে পারি তাহলে খুব সহজেই আমরা কাজগুলো করে নিতে পারবো। স্যার এসব কথা প্লিজ বাইরে বলবেন না, আমার ফ্ল্যাটে আরও অনেক মানুষ আছে। এসব কথা শুনতে পারলে আমি ফেঁসে যাব। আপনি রুমের ভেতরে আসেন, আপনার সাথে ভিতরে বসে কথা বলবো। তখন ইমরান ভেতরে গিয়ে বসে। আরিফ তখন সোফায় বসে ইমরানকে বলে, জি স্যার, এবার বলুন কি জানতে পেরেছেন আর কি করবেন? আমার অনেকদিন আগে একজন হ্যাকারের সাথে পরিচয় হয়েছিল, তার সাথে কালকে কথা বলেছি যে সে এই কাজটা করতে রাজি হয়েছে। তাকে 20% দিলেই হবে, এরপর যা থাকবে তা আমরা অর্ধেক অর্ধেক করে নিব। ওকে স্যার, আমি রাজি আছি, কিন্তু কোনোভাবে যেন আমাকে না ফাঁসিয়ে দেওয়া হয়, এই বিষয়টা আপনি একটু দেখবেন প্লিজ। তুমি কোনো চিন্তা করো না, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে টাকা নেওয়া, এর থেকে বড় উদ্দেশ্য হচ্ছে ওদের দুজনকে একদম শেষ করে দেওয়া। তাহলে তোমাকে ফাঁসাবো কেন? আমরা ওদের দুজনকে ফাঁসিয়ে দেব। কিন্তু স্যার আমাকে কি করতে হবে? আমি সে একার সাথে কথা বলেছিলাম, যদি তাড়াতাড়ি ব্যাংক থেকে টাকা সরিয়ে নিতে হয় তাহলে অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো তোমাকে দিতে হবে। তুমি যদি অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো আমাদেরকে দিয়ে দাও তাহলে সেই অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেওয়াটা খুব সহজ হবে। এটা তো খুবই সিক্রেট একটা বিষয়, এটা দেওয়ার কথা যদি কেউ জানতে পারে তাহলে কিন্তু আমার চাকরি একদম চলে যাবে, আমি একদম পথে বসে যাব। স্যার আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে আমি অ্যাকাউন্টের ইনফরমেশন দিতে রাজি আছি। তোমাকে কতবার বলবো, আরে আমি সবকিছু ঠিকভাবেই করব, তোমার চাকরি নিয়ে কোনো ভয় নেই। আর তুমি কেন চাকরি করবে? যদি আমরা একবার টাকাটা পেয়ে যাই তাহলে ব্যাংকটা বন্ধ হয়ে যাবে, আর এই টাকা দিয়ে তুমি নিজের মতো কিছু একটা করতে পারবে, বুঝতে পারছো? 100 থেকে 200 কোটি টাকা। কথাটা শোনার পর আরিফের টাকার প্রতি লোভ চলে আসে। সে রাজি হয়ে যায়। এরপর তারা সেই হ্যাকারের সাথে দেখা করে।
তখন সেই হ্যাকার ইমরানকে বলে, আমাকে যে করে হোক ছুটির দিনে এই কাজটা করতে হবে। বৃহস্পতিবার ব্যাংক বন্ধ হয়ে যাবে, এরপর শুক্রবার এবং শনিবার 2 দিন আমার হাতে সময় থাকবে। এই 2 দিনের ভিতরে ব্যাংকের যত অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্ট থেকে আমরা টাকা সরিয়ে নিতে পারবো। এই 2 দিন ব্যাংক বন্ধ থাকবে, তাই ব্যাংকের কোনো কিছুই আমাদের ক্ষতি করতে পারবে না, সমস্যার সৃষ্টি করতে পারবে না। এরপর রবিবার যখন তারা ব্যাংকে যাবে তখন সব কিছুই ফাঁকা। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে ব্যাংকের অ্যাকাউন্টের সব ইনফরমেশন দিয়ে দিচ্ছি। তোমার কোনো টেনশন নেই, এর ভিতরেই তোমাকে সব কাজ করতে হবে, কারণ সময় আমাদের হাতে মাত্র 2 দিন। টাকা 2 দিনের ভিতরেই যত টাকা আছে সবগুলো সরিয়ে নিতে হবে। এরপর তোমাকে 20% দেবো, যেরকম কথা হয়েছে। ওকে, তাহলে কোনো চিন্তা করবেন না। আপনার সময় মতো আমাকে সব ইনফরমেশন দিলে আমরা এই সপ্তাহের ভিতরে ওদেরকে ফাঁসি দিতে পারবো। তাহলে আর দেরি কেন? এই সপ্তাহের ভেতরে ব্যবস্থা করছি। এই বৃহস্পতিবারে আমরা সব ইনফরমেশন পাঠিয়ে দিব। এরপর যা করার তোমাকেই করতে হবে। ইনফরমেশন আর 2 দিন সময় পেলে আমি আমার কাজ ঠিক মতো করতে পারবো, কোনো টেনশন করবেন না। যত টাকা বলবেন ঠিক তত টাকাই আমরা বের করে আনতে পারবো। এরপর তারা দুজন সেখান থেকে চলে আসলো। তাদের এখন একটাই টার্গেট, যে করেই হোক সব শেষ করে দিতে হবে। ওদিকে অভি অনেক দিন থেকেই এই জিনিসটা চিন্তা করছে, রিয়াকে ভালোবাসার কথা বলবে, কিন্তু এখন আর ভালোবাসার কথা বলতে পারবে না। সে বুঝতে পেরে গেছে সে অনেক লাজুক স্বভাবের, সেই জন্য আর বলতে পারে না। তাই ভাবছে তার বাবা মার সাথে কথা বলে রিয়ার বাড়িতে প্রস্তাব পাঠাবে। কিন্তু রিয়া যদি অ্যাকসেপ্ট না করে, আর রিয়া বলেছিল যে তাকে বিয়ে করবে, তাকে বিয়ের আগে রিয়াকে প্রপোজ করতে হবে, এরকম হাজারো চিন্তা তার মাথায় ঘুরে বেড়াচ্ছে। ওদিকে রিয়া মনে মনে অপেক্ষা করতে থাকে কোন দিন অভি তাকে প্রপোজ করবে, কিন্তু অভি তাকে প্রপোজ করছে না। এভাবে দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। বৃহস্পতিবার ব্যাংকের সব হিসাব নিকাশ অনেক সময় নিয়ে চেক করলো অভি, সাথে রিয়াও ছিল, এবং ব্যাংকের মালিক এসেছিল অভির কাজ দেখার জন্য। তিনি অনেক প্রশংসা করেন। তাদের দুজনের কাজের এসব দেখে হিংসায় জ্বলে যাচ্ছিল আরিফ। তখন হাসতে হাসতে মনে মনে বলে, আজকে শেষ দিন, যত খুশি আনন্দ করে নাও, কারণ কালকে থেকে হয়তো এদেরকে তোমরা তোমাদের অফিসের শত্রু মনে করবে। ব্যাংকের সব থেকে বড় শত্রু এরাই হয়ে যাবে। তাই আজকে যা আনন্দ করা, যা ফুর্তি করার করে নাও। সেদিনের মতো কাজ এখানেই শেষ হয়। সবাই বাড়িতে চলে যায়, কারণ 2 দিনের ছুটি। বাড়িতে যাওয়ার পথে অভি রিয়াকে বলে, রিয়া, কালকে তো ছুটির দিন, চলো আমরা কোথাও ঘুরতে যাই। রিয়া তখন মনে মনে অনেক খুশি হয়, কারণ এখন মনে হয় অভি তাকে ভালোবাসার কথাটা বলেই দেবে। সেই জন্য নিঃসন্দেহে রাজি হয়ে যায়। ওদিকে তারা অফিস থেকে যাওয়ার পর আরিফ আবার অফিসে আসে। সে তার কম্পিউটার থেকে পেন ড্রাইভটা নিয়ে যায়। পেন ড্রাইভটা নিয়ে এসে সরাসরি চলে যায় সেই হ্যাকারের কাছে, কারণ সেখানে ইমরান আগে থেকে বসা ছিল। যখন তারা হ্যাকারের কাছে পেন ড্রাইভটা নিয়ে পৌঁছায়, তখন ইমরান বলে ওঠে, তোমাকে যে করেই হোক 2 দিনের ভিতরে সব কাজ কমপ্লিট করতে হবে। তোমার কথা মতো আমরা অ্যাকাউন্টের সব ইনফরমেশন এই পেন ড্রাইভে নিয়ে এসেছি, তাই তাড়াতাড়ি তুমি কাজ করা শুরু করো। 2 দিনের ভিতরেই সব কাজ শেষ করতে হবে। এখন আর চিন্তা করবেন না, আমার কাছে যখন ইনফরমেশন চলে এসেছে তখন 2 দিনের ভিতরে এই কাজ শেষ করব। 2 দিন থেকে 1 সেকেন্ডও বেশি সময় লাগবে না। 2 দিনের ভিতরেই এই ব্যাংকে যত টাকা আছে সবগুলো আমার কন্ট্রোলে নিয়ে আসবো। আপনারা শুধু রেডি হয়ে নিন। আর রিয়া আর অভির অ্যাকাউন্ট নাম্বার আছে তো? কেন, ওদের নাম্বার দিয়ে কি হবে? পাগল নাকি ভাই? আপনি ওদেরকে ফাটাতে হলে যা টাকা নিয়ে আসবো তার থেকে কিছু টাকা ওদের দুজনে ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেব, তখন সবাই। এরপর তারা সবাই হাসতে শুরু করে। সেই হ্যাকার কাজ শুরু করে। ইমরান আর আরিফ দুজনেই বাসায় গিয়ে হ্যাকারের পাশে বসে থাকে, কারণ নিরাপত্তার একটা বিষয় আছে তো, সেই জন্য তারা হ্যাকারের কাজ শুরু থেকে তার পাশে বসেই দেখতে শুরু করে। আস্তে আস্তে হ্যাকারটা ব্যাংকের মেইন সাইটটা হ্যাক করে নেয়। ওদিকে পরের দিন সকাল হতেই অভি ভাবতে শুরু করে যে করেই হোক আজকে রিয়াকে বলতেই হবে তার ভালোবাসার কথাটা। সেই জন্য সে আজ খুব সুন্দর একটা পাঞ্জাবি পরে রিয়াকে কল করে। হ্যাঁ অভি, বলো। রিয়া, তোমাকে না বলেছিলাম আজকে আমরা ঘুরতে যাব? আজকে তো শুক্রবার, নামাজের পর আমরা দুজন একসাথে ঘুরতে বের হবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।
তাহলে তুমি আমাকে আমার বাসা থেকে নিয়ে যাও, আমি আমার বাসায় রেডি হয়ে বসে থাকবো। আমার আজকে অনেক খুশি লাগছে। আজকে আমি রিয়াকে আমার ভালোবাসার কথা বলবো, কিন্তু তাকে কিভাবে বলবো? তার সামনে গেলে আমার খুব মুখ থেকে কোনো কথা বেরই হয় না। আমার মুখের কথাগুলো কেন যেন আটকে যায়। তো আজ মনে মনে সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, যে করেই হোক আজ তাকে বলে দিতেই হবে। সেই জন্য নামাজের পরপরই বেরিয়ে পড়লাম। তখন দুপুরের সময়, কিছুটা রোদ এখনো আছে, কিন্তু আমাকে এখনই যেতে হবে, কারণ বিকেলে আমরা ঘুরতে যাব। আর এখান থেকে পার্কে যেতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যাবে। সেই জন্য আমি চলে গেলাম রিয়ার বাসায়। রিয়ার বাসায় যেতে আন্টি আমার কাছে এগিয়ে আসলেন। আন্টির সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আন্টি তখন আমার কাছে এসে বললেন, আরে অভি বাবা, কতদিন পর তুমি আমাদের বাসায় আসলে। তুমি তো আন্টিকে ভুলেই গেছো। আমি তোমার জন্য অপেক্ষা করি, কিন্তু সেই পড়াশোনার সময় আসতে, এখন আর আসো না। আসলে আন্টি কি বলবো, কাজের চাপ অনেক বেশি, বুঝতে পারছেন। সপ্তাহে মাত্র 2 দিন ছুটি পাই। এই 2 দিন নিজের পরিবার এসব নিয়ে সময় কাটাই, সেই জন্য আসার সময় হয় নাই। এই তো চলে এসেছি আপনাদের সাথে দেখা করতে। অভি রিয়ার মায়ের সাথে কিছুক্ষণ বসে গল্প করছে। এর মধ্যেই রিয়া উপর থেকে নামলো। তাকে দেখে অভি চমকে গেল। সে আজ শাড়ি পরেছে, অসম্ভব সুন্দর লাগছে তাকে। অভি তখন তাকে নিয়ে বেরিয়ে পড়ল। প্রায় 1 ঘন্টা পর তারা এসে পৌঁছলো একটা পার্কে। অভি তখন বলল, রিয়া, তোমাকে আজও অসম্ভব সুন্দর লাগছে। অভির কথা শুনে রিয়া কিছুটা লজ্জা পেয়ে গেল। সে চুপচাপ অভির দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে ওঠে, তোমাকেও অনেক বেশি সুন্দর লাগছে। রিয়া, আমি তোমাকে কিছু কথা বলতে চাই, যেগুলো আমি অনেক দিন থেকেই বলবো করে ভাবছি, কিন্তু কিছুতেই বলতে পারছি না। যখন এভাবে বলতে যাব তখনই কিছু না কিছু সমস্যা এসে সামনে দাঁড়ায়। কি এমন কথা যে তুমি আমাকে এতদিন থেকে বলবে কিন্তু বলতে পারছো না? অভি তখন নিজের পকেট থেকে একটা গোলাপ বের করে রিয়ার সামনে দাঁড়িয়ে হাঁটু গেড়ে বসে বলে, রিয়া, আমি ভুল করলে আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমি এই কথাটা তোমাকে বলতে চাই। সেই ভার্সিটি লাইফ থেকে তোমাকে ভালোবাসি, কিন্তু কোনোদিন বলতেই পারিনি। আজকে সাহস করে বলে দিচ্ছি। জানি না তুমি আমাকে ফিরিয়ে দেবে নাকি অ্যাকসেপ্ট করবে, কিন্তু আমি আমার মনের কথাগুলো চেপে আর ধরে রাখতে পারছি না। তাই বলে নিজেকে একটু হালকা করতে চাই। আমি তোমাকে ভালোবাসি। অভির কথা শুনে রিয়া কান্না করে দেয়। এত দিন থেকে সে এই কথাটা শুনতে চাচ্ছে, কিন্তু অভি তাকে বলতে পারছিল না। রিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অভি তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সে রিয়ার উত্তরের অপেক্ষায় আছে। রিয়া তখন হঠাৎ করে অভিকে জড়িয়ে ধরে কান্না করে বলে, তোমাকে আমি ভালোবাসি না। কতদিন থেকে তোমার অপেক্ষায় ছিলাম, কিন্তু তুমি আমাকে এই কথাটা বলতে পারলে না। আমি কি তোমাকে ভালোবাসি না? তোমার আগে থেকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে ভিতুর মতো বলতে পারলে না। তুমি আমাকে ভালোবাসো? তাহলে বললে না কেন? আমার লজ্জা লাগে, সেই জন্য আমি বলতে পারছিলাম না। তুমি ছেলে হয়ে তোমার লজ্জা লাগে, আর আমি মেয়ে হয়ে লজ্জা পাই না। তুমি জানো না মেয়েরা নিজেদের ভালোবাসার কথা বলে না, ছেলেদেরকে বলতে হয়। আমি তোমাকে কতভাবে বোঝানোর চেষ্টা করেছি যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি একটা বারও বোঝার চেষ্টা করনি। আজকে তো বলেই ফেললাম, তাহলে বলো। কি বলবো? কি বলবে? আমি তোমাকে ভালোবাসি বলেছি, তুমি আমাকে আই লাভ ইউ টু বলবে না? রিয়া তখন অভির হাত থেকে ফুলটা নিয়ে অভির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আমি জানি না তুমি আমাকে বিয়ে করলে সুখী হতে পারবে কিনা, আমি তোমাকে সুখী করতে পারবো কিনা, তবে আমি এই কথাটা দিতে পারি যে আমি তোমাকে সুখী করার সর্বোচ্চ চেষ্টা করব। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার সেই স্বপ্নের পুরুষ যাকে ছাড়া আমার এক মুহূর্ত ঘুম হয় না। আমি তোমাকে স্বপ্নে দেখি, তোমার ছবি বুকে নিয়ে ঘুমিয়ে পড়ি। রাতের বেলা আমার ঘুম থেকে উঠেই তোমার ছবিটা আমার সামনে ভেসে ওঠে। অভি তখন রিয়াকে উঠিয়ে জড়িয়ে ধরে। এভাবে তারা পুরোটা দিন ঘোরাঘুরি করে এদিকে ওদিকে। একদিনের মধ্যে একটা মুহূর্তের জন্য কম্পিউটারের সামনে থেকে সরেনি সেই হ্যাকার। আরিফ ও ইমরান তারা 3 জনেই ব্যস্ত হয়ে পড়েছে যে কবে যে করেই হোক ব্যাংক থেকে টাকাগুলো সরিয়ে ফেলতে হবে। তারা বিভিন্ন দেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো সাপ্লাই করতে থাকে। এদিকে রিয়া আর অভি যখন খুশির জোয়ারে ভাসছিল, অন্যদিকে তখন তারা ব্যাংকের সব টাকা সরিয়ে নেয়। যখন সব টাকা সরিয়ে নেওয়া কমপ্লিট হয়,
2 দিনের মাথায় শনিবার সকালে তারা সবকিছু কমপ্লিট করে ফেলে। তখন ইমরান চিৎকার করে বলে, এবার ওই অভি বুঝতে পারবে আমরা কতটা ভয়ঙ্কর। আমার জায়গায় এসে আমার চাকরি খেয়ে নিয়েছে, এখন বুঝবে ওর চাকরি কিভাবে টিকে। পুরো দেশের মানুষ জুতো দিয়ে পিটাবে। স্যার, আমি বিশ্বাস করতে পারছি না এত টাকার মালিক এখন আমরা হয়ে গেছি। আমার তো মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি নিজেই বিশ্বাস করতে পারছি না আমি এত টাকার মালিক হয়ে গেছি। আমার কাছে সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি তোমাকে বলেছিলাম না আমার সাথে কাজ করলে কোনোদিন ঠকবে না তুমি। প্রমোশন পাওনি, কি হয়েছে? এখন দেখো, ওদের না থাকবে চাকরি আর না থাকবে ব্যাংক, কিন্তু আমাদের কাছে থাকবে কোটি কোটি টাকা। তখন তিনজনেই হা হা করে হাসতে শুরু করে। তিনজনের এই হাসি যেন আকাশ বাতাসকে কম্পিত করছিল। এরপর তারা তাদের টাকা ভাগ করে নিতে শুরু করে। ওদিকে রবিবার সকালে যখন সবাই ব্যাংকে এসে পৌঁছায়, তখন ব্যাংকের মালিক পর্যন্ত সেখানে আসে। যখন অভি এসে ব্যাংকের অ্যাকাউন্টগুলোর ডাটা অন করে, তখন দেখতে পায় কোনো ব্যাংক অ্যাকাউন্টে একটা টাকা পর্যন্ত নেই। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। সে তাড়াতাড়ি চলে যায় ব্যাংকের মালিকের কাছে, তার সাথে কথা বলে। তখন তিনি বলেন, তোমার মাথা নষ্ট হয়ে গেছে অভি, তুমি কি বলছো? তোমার আন্দাজ আছে তুমি ব্যাংকে একটা টাকাও নাই বলছো? চলো আমরা দেখি ব্যাংকে কি হয়েছে। যদি ব্যাংকে একটা টাকাও না থাকে তাহলে আমার ব্যাংক চলবে কি করে? আমি তো রাস্তায় বসে যাব। কথা বলতে বলতে ব্যাংকের সবাই একসাথে জড়ো হয়ে গেল। তারা সবাই অনেক টেনশনে আছে, সবাই কম্পিউটারের দিকে তাকিয়ে আছে। সবার মাথায় চিন্তার ভাঁজ, কি করে চলছে। যখন কম্পিউটার স্ক্রিনে ব্যাংকের অ্যাকাউন্ট চেক করা হলো, তখন দেখা গেল ব্যালেন্স শূন্য। সঙ্গে সঙ্গে সবার মাথায় হাত উঠে গেল। তখনই হঠাৎ করে আরিফ বলে উঠল, এতদিন তো স্যার ব্যাংক ভালোই চলছিল, হঠাৎ করে আপনি ম্যানেজার চেঞ্জ করলেন, সব কিছু চেঞ্জ করলেন, ব্যাংকের এখন অবস্থা কি? আমার মনে হচ্ছে এসব কিছু ওদের দুজনেরই কাজ। আরিফের কথা শুনে সবাই হতবাক, একে অপরের দিকে তাকাচ্ছে। তখন হঠাৎ করে অভি বলে উঠল, আরিফ সাহেব, আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? আপনি বুঝতে পারছেন আমরা কেন ব্যাংকের এত বড় ক্ষতি করতে যাব? আজ 2 বছর ব্যাংকে চাকরি করছি, কোনোদিন একটা টাকাও সরাই নাই। তাহলে এই সমস্যা কিভাবে হলো স্যার? ব্যাংকের কোনো একজন যদি বেইমানি না করে তাহলে ব্যাংকের এত ইনফরমেশন তো কেউ পাওয়ার কথা নয়। নিশ্চয়ই ব্যাংক থেকে কেউ একজন বেইমানি করেছে। হ্যাঁ, তা ঠিক। এখান থেকে যদি কেউ বেইমানি না করতো তাহলে ব্যাংকের ইনফরমেশন কেউ পেত না। কিন্তু কে বেইমানি করলো সেটা তো দেখতে হবে। আমার মনে হয় স্যার আমাদের সবার ব্যাংক অ্যাকাউন্ট চেক করা দরকার, কারণ ব্যাংক থেকে টাকা সরিয়ে সবাই ব্যাংকের অ্যাকাউন্টেই নেবে। অভি তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন সে বলল, আরিফ সাহেব, আপনার মাথা কি নষ্ট? ব্যাংক থেকে প্রায় 200 কোটি টাকা সরে গেছে, এগুলো কি কেউ নিজের ব্যাংক অ্যাকাউন্টে রাখবে? ব্যাংকের মালিক প্রায় বেহুশ হয়ে যাবেন। এমন অবস্থায় এত টাকা কিভাবে কি হলো? তিনি এখন জনগণের হাতে মার খেতে পারেন, কারণ জনগণের টাকা এই ব্যাংকে আছে। সবাই নিজের টাকা নিতে চলে আসবে যদি এই কথাটা কেউ শুনতে পারে। তখন তিনি বললেন, আমার এখন কি হবে? আমি কিছুই বুঝতে পারছি না। তোমরা যা ইচ্ছা করো, তোমাদের দিয়ে কোনো কাজ হবে না। আমার এত টাকা কোথায় গেল? এখন জনগণ যে আমাকে মেরে ফেলবে, সবাই তো আমার দিকে আঙুল তুলবে। স্যার, আমি জানি যে আমাদের ম্যানেজার সাহেব এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যাডামের আমাদের বিপরীত ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আপনারা সেইগুলো চেক করেন। আমার মনে হচ্ছে ওনারা মনে হয় বেইমানি করেছেন। এই কথা শুনে রিয়া অনেক রেগে যায়, কারণ তাদের উপর মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। তখন সে আরিফ সাহেবের দিকে তাকিয়ে বলে, আরফি সাহেব, আপনি কিন্তু বেয়াদবি করছেন। আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? আমাদের উপর এরকম একটা মিথ্যে অভিযোগ তোলা আপনার সাহস কি করে হলো? আর আমরা এরকম কোনো কাজই করিনি। তাহলে ওই ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট কেন? এটা আমার ফ্যামিলির বিষয়, আমার ফ্যামিলির মানুষের অ্যাকাউন্ট। এটা আমার কোনো নিজস্ব অ্যাকাউন্ট না। এখানে আমার বাবা আমার জন্মের আগে টাকা রাখতেন, এরপর বাবার মৃত্যুর পরে এটা আমার হয়ে গেছে। আর আমারটার বিষয় হচ্ছে, আমি 2 বছর হয়েছে এই ব্যাংকে চাকরি করি। এর আগে আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট ছিল সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। আমি কি জানতাম যে আমার এই ব্যাংকে চাকরি হবে? স্যার, তাদের কথা বিশ্বাস করবেন না। আপনি তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করেন। আশা করা যায় ব্যাংক অ্যাকাউন্ট চেক করলে সব ইনফরমেশন পেয়ে যাবেন।
অভি আর রিয়া একে অপরের দিকে তাকাচ্ছে। তারা স্বাভাবিকভাবেই তাকাচ্ছে, কারণ তাদের কোনো ভয় নেই। তারা তো টাকা চুরি করেনি, তাহলে তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে কোনো সমস্যা নেই। সেই জন্য সব সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা হয়। কিন্তু শেষে যখন অভি আর রিয়ার ব্যাংক অ্যাকাউন্ট চেক করা হয়, তখন দুজনের ব্যাংক অ্যাকাউন্টে 20 লক্ষ করে টোটাল 40 লক্ষ টাকা আছে। এটা দেখার পরে আরিফ সাহেব বলে ওঠে, স্যার, আপনি দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টে 20 লাখ করে টাকা আছে। ওনাদের ব্যাংকের বেতন কত আর ওনাদের পারিবারিক অবস্থা আমি জানি তেমন একটা ভালো না। তাহলে 20 লাখ টাকা আসলো, তার মানে ওনারা সেই ষড়যন্ত্রকারীকে কোনো ইনফরমেশন দিয়েছেন, সেই জন্য ওনাদেরকেই টাকা দেওয়া হয়েছে। স্যার বিশ্বাস করেন, এই টাকা কোথা থেকে আসলো, কিভাবে আসলো আমি কিছুই জানি না। আমি এই বিষয়ে কিছুই বুঝতে পারছি না। আমার অ্যাকাউন্টে যে টাকা দিল আমি তো জানি না। এই 2 দিন ব্যাংক বন্ধ ছিল, সেই জন্য বাসায় ছিলাম। বিশ্বাস করেন স্যার। হ্যাঁ স্যার, আমিও জানি না এই ব্যাংক অ্যাকাউন্টের টাকাগুলো কোথা থেকে আসলো। এটা কার কাজ কোনো খোঁজখবর আমি জানি না। স্যার, ওনাদের কথা বিশ্বাস করবেন না। ওনারা টাকা চুরি করেছেন, সেটা এখন প্রমাণ হয়ে গেছে। ওনাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা আছে, তার মানে ওনারা যে কোনো একটা সাহায্য করেছেন, সেই জন্য ওনাদেরকে টাকা দেওয়া হয়েছে। আর না হলে ওনারা দুজনে টাকা চুরি করে দিয়েছেন, এমনটাও হতে পারে। তখন ব্যাংকের মালিক অভির দিকে তাকালেন। তিনি অভিকে অনেক বেশি বিশ্বাস করতেন, কিন্তু এই কাজের পর তার কাছে কোনো দামই রইল না। অভির দিকে তাকিয়ে বললেন, এটা কেন করলেন? তোমাকে আমি কত বিশ্বাস করতাম। তোমাকে বিশ্বাস করে আমি প্রমোশন দিয়েছি, এই জায়গায় এনেছি। তুমি ম্যানেজার হওয়ার 1 সপ্তাহ হলো না, তুমি এই কাজ কিভাবে করলে বলো? রিয়া, তোমাকেও তো আমি অনেক বেশি বিশ্বাস করতাম। তোমরা দুজনে এই কাজ কেন করলে বলো? আমাকে এখন যে পুরো দেশের মানুষ আমাকে অপরাধী ভাববে, সবাই আমাকে মেরে ফেলবে। স্যার প্লিজ বিশ্বাস করেন, আমি কিছুই জানি না। এই টাকার ব্যাপারে আমার কোনো আইডিয়াই নেই। টাকা কোথা থেকে আসলো সেটাও আমার জানা নেই। আপনি দেখেন, আপনার সাথেই তো সেদিন আমরা ব্যাংক থেকে বেরিয়ে গিয়েছিলাম। তাহলে এত টাকা কিভাবে সরলো আমরা কিভাবে জানবো বলেন স্যার? হ্যাঁ স্যার, বিশ্বাস করেন আমরা এসবের কিছুই জানি না। আমার ব্যাংক অ্যাকাউন্টে কোথা থেকে টাকা আসলো, কে পাঠিয়ে দিল সেটা কিছুই জানি না। আপনি চেক করে দেখেন, ওই যে পাঠিয়েছে তার অ্যাকাউন্টটা কার। স্যার, ওনাদের কথা বিশ্বাস করবেন না। আমার প্রথম থেকেই ওনাদেরকে সন্দেহ হচ্ছিল। উনি ম্যানেজার হওয়ার পর সব টাকা নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছেন। আপনি ওনাদেরকে ছাড়বেন না। তখন এভাবে অনেকক্ষণ কথাবার্তা চলল। রিয়া ও অভি তাদের টাকার ব্যাপারে কিছুই বলতে চাইছে না, কারণ তারা তাদের টাকার ব্যাপারে কিছুই জানে না। ওদিকে আস্তে আস্তে এই নিউজটা ছড়িয়ে পড়তে শুরু করলো। ব্যাংকের মালিক চান না এই নিউজটা কেউ জানুক, কারণ কেউ জানলে তাকে জনগণ এসে মেরে ফেলবে। এতগুলো টাকা নিয়ে তিনি কোথা থেকে দেবেন? এখন প্রায় 200 কোটি টাকা তিনি কোথা থেকে দেবেন? তার এই ব্যাংকে তো একটা টাকাও নেই। অনেক চিন্তায় পড়ে গেলেন, মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তখন রিয়া পাশে গিয়ে বলল, স্যার আমাদের কথা একটাবার বিশ্বাস করেন, আমরা এই ব্যাপারে কিছুই জানি না। কেউ হয়তো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা যদি টাকা নিতাম তাহলে কি স্যার এখানে আবার ফিরে আসতাম? আমরা তো এখান থেকে পালিয়ে যেতাম। বিশ্বাস করুন স্যার, আমরা এই বিষয়ে কিছুই জানি না। কি বিশ্বাস করব? তোরা আমার সাথে এত বড় একটা বেইমানি করলি, তোদের কাজ দেওয়াটাই ভুল হয়েছে। তোদের উচিত ছিল কর্মচারী হয়ে থাকা। তোদেরকে বড় পজিশনে দিয়েছি, তোরা এত বড় বেইমানি করার জন্য তোদেরকে আর বিশ্বাস করব না আমি। এখনই আমার চোখের সামনে থেকে চলে যা, না হলে আমাকে মানুষ মেরে ফেলবে, সাথে তোদেরকেও মারবে। তখন অভি ব্যাংক মালিকের কথা শুনে দৌড়ে তার মালিকের কাছে যায়, গিয়ে তার পায়ে ধরে বলে, স্যার প্লিজ বিশ্বাস করেন, আমরা বেইমানি করিনি। আমরা এতদিন ধরে এখানে কাজ করছি। প্লিজ আমাদেরকে একটু বিশ্বাস করুন। আমরা এই কাজের ব্যাপারে কিছুই জানি না। যদি জানতাম তাহলে কি এখানে আবার ফিরে আসতাম? আপনার তো এই বিষয়টা ভেবে দেখা দরকার। কিন্তু আরিফ সাহেব একের পর এক বুদ্ধি দিয়ে যাচ্ছেন তার মালিককে। সেই জন্য তার মালিক রিয়াদের কথা কিছুই বিশ্বাস করছেন না। রিয়া তখন অভির কাছে গিয়ে বলে, অভি এখন কি হবে? স্যার তো আমাদের কথা কিছুই বিশ্বাস করছেন না। আমি এই টাকার ব্যাপারে তো কিছুই জানি না। এই টাকা কোথা থেকে আসলো আর কে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিল? এখন পুরো দেশের কাছে আমরা শত্রু হয়ে যাব। এখন আমরা কি করব বলো? রিয়া, আমার মাথায় কিছু আসছে না। আমার মাথা নষ্ট হয়ে গেছে। এখন পুরো দেশের মানুষের কাছে আমরা বেঈমান হয়ে গেলাম। পুরো দেশের মানুষ আমাদেরকে চোর মনে করবে। এত টাকা আমরা কোথা থেকে দিব?
ওদিকে আরিফ সাহেব তখন তার মালিককে বোঝাতে শুরু করলেন। তার মালিককে তিনি বললেন, স্যার দেখেন, ওনারা এত টাকা চুরি করেছেন, ওনাদেরকে এই টাকা ফেরত দিতে হবে। আপনি কেন এই টাকার ব্যাপারে টেনশন করছেন? ওনাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিলেই সব টাকা বেরিয়ে আসবে। যখন পুলিশের রিমান্ডে গিয়ে শাস্তি দেওয়া হবে, তখন এমনিতে টাকা কোথায় রেখেছে সেটা স্বীকার করবে। কিন্তু আমার ব্যাংকের সম্মান। স্যার, আপনি এখনও ব্যাংকের সম্মানের কথা চিন্তা করছেন? ব্যাংকের সম্মানের কথা চিন্তা করতে গিয়ে যে আপনি নিজে ফেঁসে যাচ্ছেন, এবং যদি ওনারা পালিয়ে যায় তাহলে আপনাকে এসে পুলিশ ধরে নিয়ে যাবে। আপনি এত টাকা কোথায় থেকে দেবেন? আমার কথা শোনেন, ওনাদের বিরুদ্ধে মামলা করে দিন। ব্যাংকের মালিক তখন সেই কথাটাই রাখলো। তারা রিয়া আর অভির বিরুদ্ধে মামলা করতে শুরু করলো। এদিকে রিয়া আর অভি অনেক চিন্তায় পড়ে গেল। তারা তখন দৌড়ে পালিয়ে বাড়িতে চলে আসলো। তখন বাড়িতে আসলো, এসেই টিভিতে নিউজে দেখতে পেল তাদের ব্যাংকের সামনে যতজন ব্যাংকের কাস্টমার আছে সবাই দাঁড়িয়ে আন্দোলন করছে, মিছিল করছে, তাদেরকে খুঁজছে। তখন রিয়ার মাও চলে আসলেন অভিদের বাড়িতে, সাথে রিয়াও আসলো। অভি তখন তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা বিশ্বাস করো, আমরা এই টাকার ব্যাপারে কিছুই জানি না। আমরা এই সপ্তাহে প্রমোশন পেয়েছি, আমরা এই বিষয়ে কিছুই জানি না। হয়তো আমাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করেছে, আমাদেরকে ফাঁসানোর জন্য এই টাকাগুলো সরিয়ে নিয়ে এখন আমাদেরকে ফাঁসিয়ে দিতে যাচ্ছে। আমি তোমাদেরকে বিশ্বাস করি বাবা, কিন্তু মানুষ এই কথাটা বিশ্বাস করবে না। তোমাদের কাছে কোনো প্রমাণ নেই, সব প্রমাণ তোমাদের বিরুদ্ধে, মানুষ তোমাদেরকে মেরে ফেলবে। তাই আমি বলছি তোমরা এখান থেকে পালিয়ে যাবে, এই এলাকায় থাকলে তোমাদেরকে মেরে ফেলবে। কিন্তু ভাই সাহেব, ওরা যদি এই এলাকায় ছেড়ে চলে যায় তাহলে পুরো দেশে এই ঘটনাটা ছড়িয়ে পড়েছে। যেখানে ওদেরকে পাওয়া যাবে সেখানে ওদেরকে মেরে ফেলতে চাইবে। মা, তুমি কি বলছো? আমরা এই এলাকা থেকে চলে যাব? এটা কিভাবে হতে পারে মা? বলো, আমি তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না মা। আমি এই কাজ করিনি, তাহলে কেন আমাকে ফাঁসানো হবে বলো মা? এসব কথা পরে হবে রিয়া, এখন চলে যাও তাড়াতাড়ি, তোমরা এই দেশ ছেড়ে তাড়াতাড়ি চলে যাও। এখনো এই পুরো বিষয়টা জানাজানি হয়নি পুরো দেশে, তাই সময় থাকতে তোমরা এই দেশ ছেড়ে পালিয়ে যাবে। দেশে থাকলে তোমাদেরকে কেউ মেরে ফেলবে, সাথে আমরাও ঝামেলায় পড়ে যাব। এত টাকা আমরা কোথায় থেকে পাবো? এই কথা শুনে রিয়া আর অভি কান্না করতে শুরু করলো। কিন্তু এখন তাদেরকে ছেড়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, তাদের দেশ ছেড়ে যেতেই হবে। যদি দেশে থাকে তাহলে তাদেরকে মেরে ফেলা হবে। তাদের বিরোধিতা করছে বিভিন্ন চ্যানেল, নিউজ চ্যানেল, তাদের ছবি প্রকাশ হয়ে গেছে। তখন তারা সিদ্ধান্ত নেয় তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে। রাতের আধারে তারা বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে আসে। ইন্ডিয়াতে আসার পর তাদের পরিবারের কাছে পুলিশ যায়। পুলিশ গিয়ে তাদের পরিবারের কাছে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন অভির বাবা বলেন, স্যার, কালকে থেকে আমার ছেলে আমাদের বাসায় আসে নাই, কোথায় পালিয়ে গেছে আপনারা আমাদেরকে প্লিজ জিজ্ঞাসা করবেন না, আমরাও ওকে খুঁজছি। আমরা জানি ওরা বাড়িতে এসেছিল, কারণ অফিস শেষে তারা বাড়িতেই আসে। তাই আপনারা বলুন ওরা কোথায় গেছে। যদি না বলেন তাহলে আপনাদেরকে গ্রেপ্তার করা হবে। এটা কি রকম কথা অফিসার? আমাদেরকে কেন গ্রেপ্তার করা হবে? আমাদের ছেলে মেয়ে যদি কোনো ভুল করে থাকে তাহলে সেটার শাস্তি ওদেরকে দিন। ওরা কোথায় আছে, ওরা কোথায় গেছে সেটা আপনারা খুঁজে বের করুন। আমরা ওদের ব্যাপারে কোনো কিছুই জানি না। আর আমার যতদূর মনে হয় আমাদের ছেলে মেয়ে এই কাজ করতে পারে না। কে কি কাজ করতে পারে না বা পারে সেটা আমরা খুব ভালো করেই জানি। আপনারা জানেন আপনাদের ছেলে মেয়ে কোথায় গেছে। যদি আমরা আপনাদের ছেলে মেয়েকে ধরতে পারি তাহলে বুঝতে পারবেন আপনাদের কি শাস্তি হয়। এখন আমরা চলে যাচ্ছি, কিন্তু যদি একবার ধরতে পারি তাহলে বুঝতে পারবেন। তখন পুলিশ অফিসার চলে গেল। অভির বাবা কান্না শুরু করলো। কি করবেন তারা? ওদিকে আরিফ সাহেব একের পর এক নিউজ চ্যানেলের সামনে তাদের বিরুদ্ধে বিভিন্ন কথা ছড়িয়ে বেড়াচ্ছেন। পুরো দেশের মানুষ তাদের বিরোধিতা করছে। এখন যদি তাদেরকে দেশে একবার পায় তাহলে তাদের মেরে ফেলবে, এটা নিশ্চিত। ওদিকে ইমরান সাহেব এটা দেখে হাসতে শুরু করে, কারণ তার প্ল্যান সাকসেসফুল হয়েছে। এরপর তারা বিভিন্নভাবে তাদের টাকা ভাগ করে নিয়ে যে যার মতো জীবনযাপন করতে শুরু করে। কিন্তু ব্যাংকের মালিককে পুলিশ এসে ধরে নিয়ে যায়। সবাই ব্যাংকের মালিককে পর্যন্ত সন্দেহ করছে। মালিক যে নির্দোষ সে আসলে বোঝাতেই পারছিলেন না। তিনি পুলিশের হেফাজতে গিয়ে বারবার এটাই বলার চেষ্টা করছিলেন যে তিনি কিছুই জানেন না, কিন্তু কেউ তার কথা কোনোভাবেই বিশ্বাস করছিলেন না। ওদিকে রিয়া আর অভি ইন্ডিয়া থেকে পালানোর চেষ্টা করছে, কারণ যদি একবার ইন্ডিয়াতে তাদের ধরে ফেলে তাহলে তাদেরকে বাংলাদেশে নিয়ে যাওয়া হবে।
বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো, তখন তারা কথা বলে একটা ট্রাক ড্রাইভারের সাথে, এবং সেখানে ট্রান্সপোর্ট এর কাজ করে ইন্ডিয়া থেকে দুবাই পর্যন্ত যেতে পারে। কিন্তু পথে তাদের যাওয়াটা অনেক কষ্ট হবে, কারণ ট্রাক তাদেরকে সরাসরি নিয়ে যাওয়া হবে না, ট্রাকের ভেতরে তাদেরকে বসে থাকতে হবে। আর তারা যে দিক দিয়ে যাবে সেদিকে তাদের মরুভূমি, গরম প্রচণ্ড, সেখান দিয়ে যাওয়াটা মৃত্যুর সাথে লড়াই করা একদমই সমান। সেই ট্রাক ড্রাইভার অভিকে বলে, দেখেন ভাই, আপনারা যেতে চাচ্ছেন আমি আপনাদেরকে নিয়ে যাব, কিন্তু পথে যদি আপনারা মারা যান তাহলে কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবেন না। এই জায়গা দিয়ে গেলে আপনাদের মৃত্যু নিশ্চিত। এই জায়গাটা খুবই ভয়ঙ্কর। ভাই, আমাদেরকে যেতেই হবে, কারণ আমরা এই দেশে থাকতে পারবো না। আপনি আমাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন, এরপরে আমরা দেখে নিব কি হবে, কিন্তু আমাদের যে করেই হোক যেতে হবে এই এলাকাটা ছেড়ে। ড্রাইভারকে অনেক বুঝিয়ে রাজি করা হয়। এরপর ট্রাকের পেছনে তাদেরকে তুলে দেওয়া হয়। বক্সের ভেতরে তারা বসে আছে। রিয়া কান্না করে যাচ্ছে। রিয়া, প্লিজ কান্না করো না। আমাদের উপর যে বিপদ এসেছে সেটা আমাদেরকে মিলেমিশে পরিত্যাগ করতে হবে, না হলে আমাদের জীবন একদম ধ্বংস হয়ে যাবে। আমরা এখন এখান থেকে পালিয়ে যাচ্ছি, প্লিজ তুমি কান্না করো না। অভি, আমাদের কথা কেন কেউ বিশ্বাস করছে না? আমরা তো এই কাজ করিনি, এরপরও আমাদেরকে কেন মিথ্যা অপবাদে ফাঁসিয়ে দেওয়া হলো? আমি জানি না রিয়া কে আমাদের সাথে এই কাজ করেছে, তবে যেই এই কাজ করেছে সে খুব বড় অন্যায় একটা কাজ করেছে। আমাদেরকে এইভাবে ফাঁসিয়ে দেওয়াই একদমই ঠিক হয়নি। প্রায় 3 ঘন্টা ধরে তারা ট্রাকের ভেতরে বসে আছে। খুবই কষ্ট হচ্ছে তাদের। একটু একটু করে তার পরপরই জল খাচ্ছে। আস্তে আস্তে পানির বোতলটাও শেষ হয়ে গেল। গরম যত সময় যাচ্ছে তত আরো বেশি বাড়ছে। যেখানে তারা মরুভূমির দিকে এগিয়ে যাচ্ছে, ফলে গরমের তীব্রতা আরো বেড়েই চলেছে। এভাবে দেখতে দেখতে তারা একদিন কাটিয়ে ফেলে। ট্রাকের ভেতরে যত খাবার ছিল সবগুলো শেষ হয়ে গেছে, কারণ এক জায়গায় বসে থাকতে থাকতে শরীরের ভেতরে ক্যালোরিগুলো কমে যাচ্ছে। সময়ের সাথে সাথে তাদের কষ্টটাও আরো বেড়ে যাচ্ছে। রিয়া সহ্য করতে পারছে না। অভি তখন রিয়াকে জড়িয়ে ধরে বলে, প্লিজ একটু সহ্য করি না, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আমার মনে হচ্ছে আর বেশি সময় নেই, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব। আমাদেরকে একটু কষ্ট করতে হবে। আমার নিজের জন্য কষ্ট হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি তুমি অনেক কষ্ট করছো। কি আমাদের সাথে এত বড় একটা কাজ করলো, সৃষ্টিকর্তা যেন ওদেরকে শাস্তি দেন। ওদের শাস্তি ওরা পাবে, তুমি কোনো টেনশন করো না। যে আমাদের এর সাথে এই কাজটা করেছে সেই কাজের ফলাফল নিশ্চয়ই পাবে, তাই তুমি কোনোই টেনশন করবে না। তারা অনেক কষ্ট করে প্রায় 32 ঘন্টা গাড়ির ভেতরে বসে আছে, কিন্তু এখনো তাদের পথ ফুরায়নি। প্রায় 38 ঘন্টা পর গাড়িটা থেমেছে একটা জায়গায়। টেনে দরজা খোলা হয়েছে। এখনো নাকি একদিনের পথ বাকি। এই 2 দিনের ভেতরেই অনেক জায়গা এই গাড়ি থামানো হয়েছে, কিন্তু দরজাটা খোলা হয়নি। এই প্রথম দরজা খুলে দেওয়া হয়েছে। তাদের সামনে তারা বিচ্ছিন্ন কয়েকটা বাড়ি ঘর দেখতে পায়। আশেপাশে কিছু মানুষের আনাগোনাও দেখা যাচ্ছে। মনে হচ্ছে কোনো একটা বাজারের আশেপাশে তাদেরকে নামানো হয়েছে, কিন্তু এলাকাটা কোথায় সেটা তারা কেউই চিনতে পারছে না। তখন তারা বাইরে নেমে আসে। তাদেরকে কিছু খাবার দেওয়া হয়। 2-3 দিনের ক্লান্তি যেন শরীরটা একদম ধ্বংস করে দিয়েছে, কিন্তু তারা এখন থেমে গেলে সবকিছু শেষ হয়ে যাবে। তাই সেই জন্য তারা খাবার খেয়ে আবার ভেতরে ঢুকে যায়। তাদেরকে ফিরে যেতে হবে সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে। এরপর তারা গাড়ির ভেতরে বসে আবার গাড়ি চলতে শুরু করে। শেষ পর্যন্ত তারা এসে পৌঁছায় দুবাই। তো এখানে তো আর এভাবে ঘুরে ফিরে চললে হবে না। তখন তারা একটা গ্রামের এলাকার দিকে যায়, কারণ শহরের দিকে গেলে পুলিশ তাদেরকে ধরে ফেলতে পারে, কারণ তাদের কাছে ভিসা পাসপোর্ট কিছুই নেই। তখন তারা একটা গ্রামের এলাকাতে যায়। সেখানে গিয়ে কোনো মতে তারা মানুষকে বুঝিয়ে তার বাড়িতে আশ্রয় নেয়, কিন্তু এত গরম সহ্য করার মতো ক্ষমতা তাদের কাছে নেই। রিয়া বলে, আমরা এই জায়গায় কিভাবে থাকবো? বিশেষ করে তুমি থাকতে পারবে না, তুমি তো গরম সহ্যই করতে পারো না। অতিরিক্ত গরম হলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে, এই জায়গায় তো থাকতেই পারবে না। না রিয়া, আমাদেরকে কষ্ট করে হলেও এই জায়গায় থাকতে হবে, কারণ আমরা যদি এর বাইরে চলে যাই তাহলে আমাদেরকে ধরে ফেলতে পারবে, কারণ আমাদের কাছে ভিসা পাসপোর্ট কিছুই নেই। তাই আমরা এই জায়গায় থাকবো। আমি একটা জিনিস আসার সময় তোকে চিন্তা করছি। কি জিনিস? দেখো, এই এলাকায়
কোনো এমন দোকান নেই যেখানে নিরাপদ পানি পাওয়া যায়। এই জায়গায় পানিগুলো অনেক গরম, মানুষ প্রায় গরম পানিই পান করে। আমরা যদি এই এলাকায় একটা পানি ব্যবস্থা করি তাহলে নিশ্চয়ই আমাদের অনেক লাভ হবে। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? এই এলাকায় যদি পানির ব্যবস্থা থাকতো তাহলে কি মানুষ ইচ্ছে করে গরম পানি পান করতো? নিশ্চয়ই ঠান্ডা পানি খেত। তাহলে তুমি এত ঠান্ডা পানি কোথা থেকে পাবে? আমরা না চিনি এলাকার কোনো কিছু। তুমি তোমার চিন্তা করো না, আমি অনেক জায়গায় দেখেছি এসব ব্যবস্থা। আমি যখন পড়াশোনা করতাম তখন একটা বন্ধু আমাকে বলেছিল সমুদ্রের পানিকে রিফাইল করে পানি বিক্রি করা যায়। আর এখান থেকে সমুদ্রের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। আমরা যদি আমাদের বাড়ির মালিকের সাথে কথা বলি, তাকে দিয়ে ব্যবস্থা শুরু করি, তাহলে নিশ্চয়ই আমরা এটা পারবো। কথা ঠিক, তবে এর জন্য অনেক জিনিসপত্রের প্রয়োজন, কিছুই আমাদের কাছে নেই। আপাতত আমরা স্বাভাবিক কোনো জিনিস দিয়েই বানাবো, এরপর দেখা যাবে ভালো জিনিস কিনতে পারি কিনা। আগে তো দেখতে হবে ব্যবসাটা চলে কিনা। যখন তাদের বাড়ির মালিকের কাছে তারা দুজন যায়, তাদের বাড়ির মালিকের নাম আহমেদ রশিদ, তখন তারা দুজন তার সাথে কথা বলে। সেই লোকটাও রাজি হয়। তখন সেই লোকটা বলে, আমার একটা ছোটখাটো গাড়ি আছে, তোমরা চাইলে পানিগুলো এই গাড়িতে নিয়ে আনতে পারো। এই জায়গা থেকে 2 কিলোমিটার হেঁটে যেতে হলে অনেক কষ্ট হবে, কিন্তু কথা হচ্ছে আমাকে আমার গাড়ির জন্য মাসে টাকা দিতে হবে। তুমি কোনো চিন্তা করো না ভাই, আমাদের ব্যবসা যদি চলে তাহলে তোমাকে গাড়ির জন্য এবং আমাদেরকে যে থাকার জন্য জায়গা দিয়েছো সেই জন্য আমরা তোমাকে টাকা দিব। সেই লোকটা অনেক খুশি হয়ে রাজি হয়ে যায়, কারণ এলাকাটা অনেক গরিব। যদিও দুবাইয়ের বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকার ব্যবসা হয়, কিন্তু এই এলাকাটা হচ্ছে একটা পরিত্যক্ত এলাকা যেখানে মানুষ খুব কমই বাস করে। এই জায়গা থেকে বিভিন্ন দেশের মানুষের সাথে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা যায়, যেটা আগে যুগে ছিল, কিন্তু এখন সেটার প্রয়োজন হয় না। এখন এয়ারলাইনের ব্যবস্থা হয়ে গেছে। পরের দিন সকালে তাড়াতাড়ি অভি বেরিয়ে পড়ে, সমুদ্র থেকে পানি নিয়ে আসে। পানি নিয়ে আসার পর তারা কিছু সময় কেমিক্যাল কিনে নিয়ে আসে এবং এর মধ্যে পানিকে পরিষ্কার করা যায়, এবং বরফ কিনে নিয়ে আসে। এটা দেখে আহমেদ রশিদ বলেন, ভাই, তুমি এই ব্যবসা কোনোদিন করতে পারবে না, কারণ এখানে বরফ মাত্র 10 থেকে 12 মিনিট পর্যন্ত পানিকে ঠান্ডা রাখতে পারে। 10-12 মিনিট পর পর গলে যায়। তুমি 10-12 মিনিট কিভাবে পানি ঠান্ডা রাখবে? ভাই, আমি জানি বরফ পানিকে ঠান্ডা রাখতে পারবে না, কিন্তু বরফটা কিনে আনার আরেকটা কারণ আছে। তুমি দেখতে পাচ্ছ না তোমাদের এলাকায় আশেপাশে কত ছোট ছোট পাহাড় রয়েছে? এই পাহাড়ের গিরি গুহাগুলো আমার কাজে অনেক সাহায্য করবে। কিন্তু ভাই, গুহায় থাকতে হলে তোমাকে টাকা দিতে হবে, কারণ এই গুহাগুলোকে ভাড়া দেওয়া হয়। এগুলো মানুষ যখন অনেক বেশি গরম হয় তখন এই গুহাগুলোতে যে আশ্রয় নেই। কোনো সমস্যা নেই, প্রথমে তুমি আমাকে একটু সাহায্য করো, এরপর যদি আমার ব্যবসা বড় হয় তাহলে তোমাকে আমি আমার ব্যবসায় শেয়ার দেব। তুমি আমার সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবে। ঠিক আছে, তাহলে আমার একটা জায়গা আছে, ওখানে তোমাকে আমি সেই জায়গায় দিব। ওখানে তুমি তোমার কাজটা শুরু করতে পারো, কিন্তু সেটা 1 মাসের জন্য দিব। 1 মাসের বাইরে যদি সময় চলে যায় তাহলে কিন্তু আর হবে না। যদি 1 মাসের ভিতরে দেখো ব্যবসা ভালো চলছে, তাহলে কিন্তু তোমাকে ব্যবসায় ইনভেস্ট করে দিব। আচ্ছা ঠিক আছে, আমি 1 মাসের জন্য এটা কন্ট্রাক্টে নিচ্ছি। 1 মাস পর যদি দেখা যায় যে আমার ব্যবসা ভালোভাবে চলছে তাহলে তোমাকে আমি ব্যবসা শেয়ার দিয়ে দেব। এরপর তারা কাজ করতে শুরু করে। অভির মাথায় কি ঘুরপাক খাচ্ছে সেটা রিয়া নিজেও বুঝতে পারছে না, তারা শুধু তাকিয়ে আছে। অভি চলে যায় সেই পানি ভর্তি ড্রামের কাছাকাছি, গিয়ে সেই ড্রামে কেমিক্যাল যুক্ত করতে শুরু করে, যার ফলে কেমিক্যালের প্রভাবে সমুদ্রের পানির লবণগুলো নিচের দিকে জমা হতে শুরু করে। তখন উপরের পানিগুলো তারা আরেকটা বোতলে ভরতে শুরু করে এবং বোতলগুলো নিয়ে তারা গুহার ভেতরে যায়। সেখানে অভি একটা গর্ত খুঁড়তে শুরু করে, গর্তর নিচে বরফ দিয়ে দেয়, যার ফলে সেই গর্তের পানিগুলো অনেক ঠান্ডা হতে শুরু করে এবং সেখানে তারা বোতলগুলো রেখে দেয়।
আশেপাশে যত দোকানে পানি বিক্রি হয় সেখানে পানির জন্য ফ্রিজের ব্যবহার করা হয়, কিন্তু এখানে বিদ্যুতের অনেক সমস্যা, যার কারণে পানি ঠান্ডা হতে অনেক সময় লাগে। কিন্তু এই উপায়ে পানিগুলো অতি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, যার ফলে অভি একটু বাইরে থেকে এসে যখন গাড়িগুলো হাইওয়েতে দিকে যাচ্ছিল তখন বিভিন্ন দেশে তখন সে সেই গাড়ির ড্রাইভারদের কাছে বিক্রি করতে শুরু করে। প্রায় 1 সপ্তাহ এরকম চলার পর দেখতে পায় অনেকগুলো ব্যবসা চলছে। আশেপাশের লোকজন যতগুলো আছে সবাই তার কাছ থেকে নিতে শুরু করে। আস্তে আস্তে তার ব্যবসা বড় হতে শুরু করে। একদিন সকালে রিয়া তাড়াতাড়ি খাবার রান্না করতে গিয়ে হাত কেটে ফেলে। তখন এটা দেখে অভি দৌড়ে যায়, গিয়ে দেখে রিয়ার হাত দিয়ে রক্ত পড়ছে। অভি আর কিছু না ভেবেই তার আঙুলটা মুখে নিয়ে এরকমভাবে তার একে অপরের দিকে তাকিয়ে আছে। তখন হঠাৎ করে রশিদ রুমের ভেতরে ঢুকে পড়ে। সে তাদের দুজনকে এই অবস্থায় দেখে হঠাৎ করেই অভিকে প্রশ্ন করে, ভাই, এই মেয়েটা কি তোমার বউ? অভি কি জবাব দেবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারা একে অপরের দিকে তাকাচ্ছিল। আহমেদ রশিদ সেটা বুঝতে পারে যে তাদের মধ্যে কোনো একটা সমস্যা আছে। তখন হঠাৎ করে সে বলে, ও ভাই, যদি তোমার বউ না হয় তাহলে তোমরা দুজনে তাড়াতাড়ি বিয়ে করে নাও, কারণ এই এলাকার নিয়ম হচ্ছে বিয়ে ছাড়া একটা মেয়ে একটা ছেলের সাথে থাকতে পারবে না। যদি এই ব্যাপারটা আমাদের এলাকার কেউ জানতে পারে তাহলে তোমাদেরকে পাথর নিক্ষেপ করে মারা হবে। তাই তাড়াতাড়ি তোমরা দুজনে বিয়ে করে নাও। কিন্তু ভাই, কোনো কিন্তু নাই ভাই। তোমরা যদি এই এলাকায় থাকতে চাও তাহলে অবিবাহিত অবস্থায় থাকতে পারবে না, আর যদি অবিবাহিত অবস্থায় থাকতে চাও তাহলে মেয়েটাকে পাঠিয়ে দিতে হবে অন্য কোনো জায়গায় যেখানে শুধু মেয়েরা থাকে, কিন্তু ছেলেদের সাথে মেয়ে থাকতে পারবে না। অবিবাহিত অবস্থান না হলে একবার যদি কেউ ধরতে পারে এই বিষয়টা তাহলে তোমাদেরকে পাথর নিক্ষেপ করে মারবে। তখন কিন্তু আমি তোমাদের বাঁচাতে পারবো না, আগেই বলে দিচ্ছি। তখন অভি রিয়ার দিকে তাকায়। রিয়া হাসি মুখে বলে, অভি, আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি চাও তাহলে আমরা দুজন বিয়ে করে নিতে পারি, আমার কোনো আপত্তি নেই এতে। অভি তখন রিয়ার কথা শুনে মুচকি হাসে। বিয়ের কথা আহমেদকে বলে তখন বিয়ের ব্যবস্থা করে। সেই দিন বিকেলবেলা তারা দুজন বিবাহ করে নেয়। এরপর বাসরাতে দুজন বসে আছে একে অপরকে জড়িয়ে। তখন হঠাৎ করে রিয়া বলে ওঠে, আমার নিজের দেশের কথা অনেক মনে হচ্ছে। বাবা মা সেখানে কিভাবে আছে, কি করছে কিছুই তো জানি না। ওখানে বাবা মার উপর হয়তো নির্যাতন করছে ওরা ব্যাংকের কারণে। আমরা এই জায়গায় এসেছি, আমার ইচ্ছে তুমি একটা ব্যাংক খোলো। অভির মাথায় এই বুদ্ধিটা আসেনি। সে এখন চাইলেই ব্যাংক খুলতে পারবে, কারণ ব্যাংকের জন্য তাদেরকে এখান থেকে 20 কিলোমিটার দূরে একটা এলাকাতে যেতে হয় শুধু ব্যাংকের লেনদেন করার জন্য। এখানে যদি কেউ একটা ব্যাংক করে তাহলে নিশ্চয়ই অনেক লাভ হবে, কিন্তু এখানের লোকজন ব্যাংকে টাকা রাখবে না, কারণ তারা এই দেশের লোক নয় আর তারা বিশ্বাস করতে পারবে না। তখন হঠাৎ করে অভি বলে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। রিয়া, তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে আহমদের সাথে কথা বলবো। যদিও রাজি হয় তাহলে আমরা কালকে থেকে শুরু করব। তুমি বুঝতে পারছো, আমাদের ব্যবসায় এখন অনেক লাভ হচ্ছে। আমরা যদি এখানে ছোটখাটো একটা ফ্যাক্টরি খুলতে পারি তাহলে আমাদের অনেক লাভ হবে, আর আমরা সেই টাকা দিয়ে একটা ব্যাংক খুলতে পারবো। তুমি কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। ফ্যাক্টরি খুলবে আবার ব্যাংকও খুলবে, কি বলছো? সেটা তোমাকে কালকে সকালে বলবো। এখন চলো বাসরটা করে নি। রিয়া তখন অনেক লজ্জা পেয়ে গেল। অভি রিয়াকে জড়িয়ে ধরে হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে। পরের দিন সকালে উঠে আহমেদের সাথে দেখা করলো। আহমেদ তখন অভিকে বলল, ভাই, আমি ভাবছিলাম যে তোমার ব্যবসা চলবে না, কিন্তু এখন তো দেখছি তোমার ব্যবসা অনেক ভালোই চলছে। তুমি যদি চাও তাহলে তোমার জন্য আরো একটা গুহার ব্যবস্থা করি। না ভাই, আমার গুহার কোনো প্রয়োজন নেই। এখন আমি চাচ্ছি ছোটখাটো একটা ফ্যাক্টরি খুলতে। তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমার মাথায় আরো একটা বুদ্ধি এসেছে। এখান থেকে ব্যাংকে লেনদেন করতে হলে 20 কিলোমিটার জায়গা যেতে হয়, কিন্তু আমরা যদি চাই তাহলে এখানে একটা ব্যাংক খুলতে পারি। না ভাই,
এখানে ব্যাংক খুলতে পারবেন না, কারণ এখানকার যে নেতা রয়েছে তার কাছে সবাই টাকা নিয়ে আমানত রাখে। তাই তুমি এখানে ব্যাংক খুললে কেউ তোমার কাছে টাকা এনে রাখবে না। আমি জানি আমি এই এলাকার মানুষ রাজি হবে না, আমার কাছে টাকা রাখতে কেউ বিশ্বাসী অর্জন করতে পারবে না। তাই আমি চাচ্ছি আরেকটা বুদ্ধি করতে। তুমি যদি রাজি থাকো তাহলে তুমি কাল থেকেই কাজে লেগে পড়ো, তোমাকে আমি হিসাব করে টাকা দিয়ে দেবো। আমি তোমাদের সাথে কাজ করতে রাজি আছি, তবে সেটার জন্য আমার একটা শর্ত আছে। আমি তোমাদেরকে টাকা দিয়ে সাহায্য করব, কিন্তু তোমাদেরকে ব্যবসার অর্ধেক লাভ আমাকে দিতে হবে। এলাকার যত সমস্যা সবকিছু আমি একা সমাধান করব, কারণ এই এলাকার মানুষ আমার কথাই শুনবে, তোমাদের কথা কেউ বিশ্বাস করবে না। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। আমার তোমাকে ব্যবসা অর্ধেক লাভের অংশ দিব, কিন্তু তোমাকে সব সমস্যার সমাধান করতে হবে। আমি এই এলাকাটা কাউকে চিনি না। তাহলে 2 মাস পরে তাদের টাকা দ্বিগুণ টাকা আমি তাকে ফেরত দেবো, আর যে কোনো সময় আমাদের কাছ থেকে তাদের টাকা ফেরত নিতে পারবে। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি কি টাকার খনি নিয়ে এখানে এসেছো যে 2 মাসের ভিতর টাকা দিবেন, ফেরত দেবে, আর যখন ইচ্ছে টাকা নিতে পারবে? এটা কি কোনো মজার ব্যবসা নাকি? এই কথা কাউকে বললে কি বিশ্বাস করবে? আমি জানি এটা কেউ বিশ্বাসই করবে না, কিন্তু তুমি এই খবরটা সারা এলাকায় সরিয়ে দাও। এই টাকা যদি আমি ফেরত না দিতে পারি তাহলে আমি নিজে আছি, তোমরা আমাকে যা ইচ্ছে করবে, কিন্তু আমি কথা দিচ্ছি আমি টাকা ফেরত দেব। সেটা তোমার ইচ্ছা রে ভাই, আমি তো শুধু কথা বলবো। আমি কথা বলছি হয়তো আমাকে নিয়ে সবাই মজা করা শুরু করবে, কিন্তু তুমি যখন বলেছো তোমার কাজটা স্টাইলটা আমার ভালো লেগেছে, সেজন্যই আমি সবাইকে এ কথাটা বলেছি। তখন আরও বেশ সেই লোকটা চলে যায়। তারপর পুরো এলাকায় এই কথাটা ছড়িয়ে দেয়। অনেক মানুষ তাকে নিয়ে হাসি তামাশা করে, কিন্তু কয়েকজন লোক সাহস করে অল্প কিছু টাকা অভির হাতে জমা দেয়। অভি এর ভেতরে একটা জায়গা খুঁজে সেখানে ফ্যাক্টরি করে নিয়েছে। ফ্যাক্টরির ভেতরে বিভিন্ন জায়গায় সে গর্ত করে তার ভেতরে জল রাখতে শুরু করে, যার ফলে তার এই ব্যবসাটা খুব তাড়াতাড়ি বড় হতে শুরু করে এবং আস্তে আস্তে সে 2-1টা কোম্পানির নজরেও এসে যায়। তখন তারা অভির কাছে আসে বিভিন্ন প্রকার পরামর্শ নিতে, কিন্তু অভি নিজের ব্যবসার আইডিয়া কারোর সাথে শেয়ার করছে না। সে একাই ব্যবসা করে যাচ্ছে, যার ফলে তার ব্যবসার লাভ ঈর্ষণীয় পর্যায়ে চলে যায়। তখন যে লোকগুলো টাকা দিয়েছিল তাদের টাকা দিয়ে সে আরো বেশি করে গাড়ি লাগিয়ে দেয়, কারণ এখানে জল বিক্রির ব্যাপারটা হচ্ছে পুরো সোনার ব্যবসার মতো, কোটি কোটি টাকার ব্যবসা করা হয়। এখানে যদি ভালো করে বড়ভাবে কোম্পানি করা যায় তাহলে কোটি টাকার ব্যবসা। কারণ হচ্ছে এই এলাকা মরুভূমি, উত্তপ্ত বালির ফলে মানুষের তৃষ্ণা তাড়াতাড়ি পেয়ে যায়, যার ফলে জলের বোতলের দাম অনেক বেশি। অন্য জায়গায় যেখানে গরম পানি বিক্রি করা হচ্ছে সেই জায়গায় ঠান্ডা আর ভালো পানি, এত পরিষ্কার পানি কেউ কোথাও পাচ্ছে না। সেই জন্য সবাই তার কাছ থেকে কিনতে শুরু করে। এক পর্যায়ে তার ব্যবসা অনেক বড় হয়ে যায় এবং যে লোকগুলো তাকে টাকা দিয়েছিল তার টাকা ফেরত দিয়ে দেয়। তারা ফিরে আসে মাকতুন নামের একটা লোক তার কাছে টাকা রেখেছিল। সে যখন এসে তার টাকা ফেরত নিতে যায় তখন সে 3000 রিয়াল জমা রেখেছিল অভির কাছে। অভি 2 মাস পরে সেটা 6000 রিয়াল করে তার হাতে দিয়ে দেয়। তখন সেই লোকটা বলে, আমি তো ভাবছিলাম তোমরা সবাই আমার সাথে মজা করছো, আমি তো শুধু মজা করার জন্য এখানে 3000 রিয়াল রেখেছি। তোমরা তো দেখছি সত্যি সত্যি 6000 রিয়াল ফেরত দিচ্ছ। তোমরা এত টাকা পাচ্ছ কোথায়? এটা মনে হয় কোনো খারাপ পন্থায় তোমরা ইনকাম করছো, তাই না? ভাই বিশ্বাস করেন, আমরা এখানে ব্যবসা করছি। আপনি যে 3000 রিয়াল আমাদের কাছে জমা রেখেছিলেন সেটা 3000 রিয়াল দিয়ে আমরা ব্যবসা করেছি। সেই ব্যবসা থেকে যা লাভ হয়েছে আপনার টাকা দিয়ে যেহেতু ব্যবসা করেছি সেই জন্য আপনি এটা একটা দাবিদার। এটার জন্য আপনাকে আপনার লাভের অংশটা বুঝিয়ে দিলাম। লোকটা তখন হাসি মুখে সেখান থেকে চলে যায় এবং পুরো এলাকায় এই কথাটা ছড়িয়ে দেয় যে 1 মাসের ভেতরেই তাদের কাছে অনেক লোক এসে টাকা জমা রাখতে শুরু করে, যার ফলে অভি এলাকার বাইরে ব্যবসায়ীদের টাকা ধার দিতে শুরু করে।
এবং যার ফলে ছোটোখাটো একটা ব্যাংক তৈরি হয়ে যায়। কিন্তু ব্যাংকের কোনো কাজ চালু হয়েছিল না, কোনো অফিস ছিল না, অভি নিজেই একটা ব্যাংক ছিল। তখন রিয়া বলে, আমাদের ব্যবসা আস্তে আস্তে বড় হতে শুরু করেছে, এখন আমাদের উচিত একটা অফিস নেওয়া, কারণ এইভাবে কোনো ব্যাংক চলতে পারে না। আর এইভাবে চললে তুমি কখনো মানুষের চোখের সামনে আসতে পারবে না, তোমাকে আর কতজন চিনবে? আমি বুঝতে পারছি রিয়া, কিন্তু অফিস নিচ্ছি না কারণ এখন আমার কাছে এমন কোনো লাভ নেই যার মাধ্যমে আমি একটা অফিস করতে পারি। যা লাভ হচ্ছে তার বেশিরভাগই আমি মানুষকে দিয়ে দিচ্ছি, ফলে মানুষ আরো বিশ্বাস করতে শুরু করেছে। যখন বেশি মানুষ বিশ্বাস করবে এবং বেশি টাকা আমাদের কাছে চলে আসবে, তখন সেটা থেকে অনেক লাভ হবে, আর সেটা থেকে আমি একটা অফিস করতে পারবো। কিন্তু আপাতত আরো 1 মাস সেভাবে চলতে হবে। দুই ব্যবসা মিলিয়ে এলাকায় ছড়িয়ে পড়ে, পুরো শহরে তার নাম ছড়িয়ে পড়ে। বিভিন্ন মানুষ তার সাথে দেখা করতে আসে। বিদেশি একটা লোক এসে এভাবে বুদ্ধি খাটিয়ে ব্যবসা করছে, এটা সবার কাছেই অনেকটা অদ্ভুত লাগছে। তখন বিভিন্ন মানুষ এসে অভির সাথে কাজ করতে চাইলেও অভি তখন কারোর সাথে কন্ট্রাক্ট করে না। আহমেদ রশিদের সাথে যে কন্ট্রাক্ট হয়েছিল সেই কন্ট্রাক্ট অনুযায়ী আহমেদ রশিদকে লাভের অর্ধেক অংশ দিয়ে দিচ্ছে তারা, আর বাকি অর্ধেক অংশের 10% অভি নিজের নামে রাখছে, 40% মানুষের মধ্যে দিয়ে দিচ্ছে। আর 1 মাস এভাবে চলার পর তাদের কাছে টাকা চলে আসে। তারা ফ্যাক্টরির কাছে দেখে শুনে একটা অফিস করে। এরপর ব্যাংকের নাম দেয় ড্রিম ব্যাংক লিমিটেড, অর্থাৎ স্বপ্নের ব্যাংক। অভি আর রিয়ার স্বপ্নের সেই ব্যাংক নির্মাণ হয়ে যায়। তারা কোনোদিন ভাবতেও পারেনি নিজের দেশ ছেড়ে এভাবে অন্য একটা অজানা জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। পরিবারের কথা অনেক মনে পড়ে, কিন্তু পরিবারের কাছে কল করতে পারে না, কারণ অভি এবং রিয়া পরিবারের সাথে ফোনে কথা বললে পুলিশ লোকেশন লাগিয়ে সেটাকে ট্র্যাক করতে পারে। যদি কল করে তাহলে তাদের কল ট্র্যাক করবে এবং পুলিশ, যার ফলে পরিবারের খোঁজ খবর তারা নিতেই পারছে না। তখন তাদের ব্যাংকে অনেক টাকা রাখতে শুরু করে। মানুষ এক পর্যায়ে তাদের ব্যাংকের নাম পুরো এলাকায় ছড়িয়ে যায়। সামনের 2-3টা এলাকা, শহরের বাইরেও 2-3টা শহরে ছড়িয়ে পড়ে। অভিদের দোকানের পাশাপাশি আরও কয়েকটা জায়গায় দোকান হতে শুরু করে। এটা একটা অস্বাভাবিক ব্যাপার নয়, এটা একটা স্বাভাবিক বিষয়। কারণ কোনো জায়গায় ভালো ব্যবসা হলে এর আশেপাশের মানুষগুলো চাইবেই এই জায়গাটাতে ব্যবসা করতে। এর জন্য এলাকার মানুষ অভির অনেক প্রশংসা করে, সবাই অভিকে অনেক ভালোবাসে, কারণ তাদের কারণেই আজকে তারা ব্যবসা করতে পারছে। এই জায়গাটায় একটা পরিত্যক্ত এলাকা ছিল, কেউ এখানে আসা যাওয়া করতো না, কিন্তু আজ সেখানে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে। অভি বিভিন্ন এলাকার মানুষের টাকা ধার দিতে শুরু করে। ব্যাংক থেকে লোন নিয়ে তারা ব্যবসা করছে। এলাকার মানুষেরা লোন নিচ্ছে, প্রায় 1000 গ্রাহক নিয়ে শুরু করে একটা ড্রিম ব্যাংক। আস্তে আস্তে 3 মাসের মধ্যে 5000 সদস্যতে পরিণত হয়। তখন অভি এসে রিয়াকে জড়িয়ে ধরে বলে, ইয়া, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি এই ব্যাংকের আরেকটা শাখা অন্য শহরে খুলতে চাই, কারণ আমি চাই পুরো দুবাই যেন আমার এই ব্যাংকটা ছড়িয়ে পড়ে, এবং আমি আমার দেশে ফিরে যেতে চাই। যে লোকটা ব্যাংক হ্যাক করেছিল তার কাছে আমি পৌঁছাতে চাই, কারণ আমাদের কারণে কোনো নির্দোষ মানুষ জেলে খাটতে পারে, এটা আমার চাই না। হ্যাঁ অভি, আমারও একটাই কথা, আমাদের জন্য স্যার অনেক কিছু করেছেন। আমাদেরকে 2 বছরের মাথায় প্রমোশন দিয়েছেন, কিন্তু লোকটাকে মিথ্যা অপবাদে জেলের মধ্যে রাখা হয়েছে। তাকে জেল থেকে ছাড়িয়ে আনতে হবে। আর আমি কিছুটা আন্দাজ করতে পারছি কে বা কারা এই কাজ করেছে। এর মানে কি? অভি, আমার মনে হচ্ছে ইমরান সাহেব আর আরিফ সাহেব মিলে এই কাজটা করেছেন। আমি এই বিষয়টা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছি, কারণ আমরা যখন ব্যাংকের অ্যাপ্লাই করেছিলাম তখন আরিফ সাহেব বারবার শুধু বলছিলেন যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে, আর আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অন্য অ্যাকাউন্টে আছে। সেটা উনি জানলেন কি করে? নিশ্চয়ই ওনারা আগে থেকে সবকিছু প্ল্যান করেছিলেন। সেই জন্য যখনই ব্যাংক থেকে টাকা সরে যায় তখন সবাই আমাদেরকে দোষারোপ করতে শুরু করে। তখন অভির মাথায় কথাটা আসে, সত্যিই তো, আরিফ সাহেব কিভাবে এত কিছু জানলেন? তখন ঝামেলার মধ্যে এত কিছু তো মাথায় ছিল না। তখন সে এসব বিষয় নিয়ে মাথা ঘামাতে শুরু করে। তখন বুঝতে পারে যে আরিফ সাহেব আর ইমরান সাহেব মিলে এই কাজটা করেছে, কিন্তু এখন তারা দেশে ফিরে যেতে পারবে না, কারণ দেশে ফিরে গেলেই তাদেরকে পুলিশ অ্যারেস্ট করবে। দুবাইয়ের অন্য একটা শহরে আহমেদ রশিদকে দিয়ে তারা আরেকটা শাখা খোলায় এবং সেখানে পুরো মালিকানা আহমেদ রশিদের হাতে দিয়ে দেয়। আহমেদ রশিদ ব্যবসায়ী ছিলেন, খেজুরের ব্যবসা করতেন। তিনি সচ্ছল ছিলেন না,
কিন্তু এখন তারও অনেক বড় একটা বাড়ি হয়েছে। তিনি অনেক খুশি হয়েছেন অভির কারণে। তিনি এত বড় একটা জায়গায় আসতে পেরেছেন। এই জায়গায় তিনি বিশ্বস্ততার সাথে কাজ করতে শুরু করলেন। সত্যি বলতে অভি নিজের দেশে যা পায়নি তা এই দেশে পেয়েছে। এদেশের মানুষগুলো তার সাথে বেইমানি করেনি। এদেশের মানুষগুলো তার সাথে বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছে। আহমেদ রশিদ চাইলে অনেক সময় তার সাথে বেইমানি করতে পারত, কিন্তু লোকটা বেইমানি করেনি। আরবের লোকেরা আর যাই করুক বেইমানি করেনি তার সাথে। এটা সে বুক ফুলিয়ে বলতে পারে। এত পরিত্যক্ত একটা এলাকায় এত বড় একটা ব্যবসা শুরু করার কারণে সে দুবাইয়ের বিভিন্ন নিউজ চ্যানেলে হেডলাইন হয়ে যায়, যার ফলে দুবাইয়ের রাজবংশের মানুষও এই জায়গার ব্যাপারটা জানতে পারে। তখন দুবাইয়ের বর্তমান প্রিন্স হাম্মাদ আল মাকতুম বিষয়টা লক্ষ্য করেন। তিনি দুবাইকে একটি আদর্শ নগরীতে পরিণত করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন। যখন এই বিষয়টা তার নজরে আসলো তখন তিনি দেখা করতে চাইলেন অভির সাথে। অভি তখন খুশিতে আত্মহারা হয়ে কি করবে বুঝে উঠতে পারছিল না। একটা দেশের প্রিন্স তার সাথে দেখা করতে চাইছে। তখন সে অনেক খুশি হয়, রাজি হয়ে যায়। প্রায় 1 সপ্তাহ পর দুবাইয়ের মূল শহরে এসে পৌঁছায়, কারণ একজন প্রিন্সের সাথে দেখা করা কোনো মুখের কথা নয়। যখন সে সেখানে পৌঁছায় তখন সে প্রিন্সের সাথে দেখা করে। তখন প্রিন্স হাম্মাদ বলেন, অভি, তোমার কথা আমরা অনেক শুনেছি। তুমি অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছো। এরকম একটা পরিত্যক্ত এলাকায় এত ভালো একটা ব্যবসা শুরু করেছো। তোমার ব্যবসার প্রশংসা না করে পাচ্ছি না। আমি চাচ্ছি দুবাইয়ে যেসব এলাকায় এরকম আছে সব এলাকায় তোমার ব্যবসা শাখা করে দিতে। তুমি যদি রাজি থাকো, কারণ আমরা তোমার সাথে বেইমানি করব না। তোমার ব্যবসার আইডিয়ার কারণে আজকে এত বড় একটা পজিশন হয়েছে। ওই এলাকাটার এরকম যতটা পরিত্যক্ত এলাকা আছে সব এলাকায় যদি এসব কলকারখানা খোলা যায় তাহলে সেটা মূলত তোমার বুদ্ধির কারণেই খোলা হবে। সেজন্য সব জায়গা থেকে তুমি একটা লাভের অংশ আশা করতেই পারো। এটা তোমার অধিকার। আমার কোনো লাভের প্রয়োজন নেই। আমি চাই যাতে মানুষ একটা শান্তিতে দিন কাটাতে পারে। ওইরকম মরুভূমির উত্তপ্ত গরমে একটু পানি জীবনের জন্য কতটা প্রশান্তির সেটা শুধু আমি বুঝতে পারি। কারণ আমি যখন এসেছিলাম তখন বুঝতে পেরেছিলাম এই গরমে কত কষ্ট। আর জল হচ্ছে সৃষ্টিকর্তার দেওয়া একটা উপহার। আমি সেই উপহারটাকে ব্যবহার করেছি। আমরা যা হচ্ছে তাতেই আমি খুশি আছি। আমার আর কোনো লাভের প্রয়োজন নেই। তোমার কথা শুনে আমি ঠিক কি বলবো কিছুই বুঝতে উঠে পারছি না। তুমি এত ভালো, তুমি না করলে কি হবে? আমি তোমাকে লাভের একটা অংশ দিব। না স্যার, আমার লাভের কোনো অংশের প্রয়োজন নেই। আমি চাই এটা যেন মানুষের উপকারী কাজে লাগে। আমি এতেই অনেক খুশি আছি। কিন্তু আমাকে যদি দিতে চান আরেকটা জিনিস দিতে পারেন। তুমি বলো তুমি কি চাও? আসলে আমার একটা স্বপ্ন আছে। আমি একটা ব্যাংক করব, যেটা থেকে আমি গরিব মানুষদের একটু সাহায্য সহযোগিতা করব। আর আমার নিজে একটা প্রতিষ্ঠান হবে, কিন্তু আমি ছোটখাটো একটা শহরে দিয়েছি। আর কিন্তু আমি এই দেশের নাগরিক নই, এই জন্য আমি লিগের কোনো কাগজপত্র নেই। আপনি যদি একটু ব্যবস্থা করে দিতেন তাহলে আমি আরও কয়েকটা শাখা দিতে চাই। আর আমার এই ব্যবসার সকল কিছু আমি বুঝিয়ে দিব আপনায়। ওখান থেকে আমি কোনো লাভের টাকা নিব না। ওই টাকা দিয়ে ওইসব এলাকায় কিছু গরিব মানুষদের সহযোগিতা করতে চাই। এটা কোনো বিষয় নয়, আমি তোমাকে সব কাগজপত্র দিয়ে দেব। শুধু তাই নয়, তুমি অনেক উপকার করেছো। আমার নিজেরও ইচ্ছে আমার দেশের মানুষ যেন একটু শান্তিতে জীবনযাপন করতে পারে। তাই কয়েকটা প্রতিষ্ঠানে তোমার ব্যাংকের কথা বলে দিব, তারা তোমার ব্যাংক থেকে লেনদেন করবে। আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। আমার নিজের দেশ ছেড়ে এই একটা অচেনা দেশে আমার এত উপকার হবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি। তুমি এই সপ্তাহের ভিতরেই তোমার ব্যাংকের শাখা বিভিন্ন জায়গায় খুলতে পারবে। সেটার সরকারি অনুমোদন নিয়ে আমি আমার বাবার সাথে কথা বলছি, এবং আমি চেষ্টা করব আমাদের রাজবংশের সকল লেনদেন যেন তোমার ব্যাংক থেকেই হয়। এরপর তারা সেখান থেকে চলে আসে। এসে যখন রিয়াকে কথাটা বলে তখন রিয়া অনেক খুশি হয়ে যায়। অভি তখন তার ব্যবসা বড় করতে শুরু করে। 1 সপ্তাহের ভেতরে সরকারি অর্ডার চলে আসে। তার ব্যাংক এবং তার ব্যাংকের বিভিন্ন শাখা ছড়িয়ে পড়ে, যার ফলে কিছুদিনের ভেতরেই তার ব্যাংক থেকে অনেক লেনদেন করতে শুরু হয়। কিন্তু সেই সব থেকে বেশি অবাক হয় হাম্মাদ তার কথা রেখেছে। আসলে দুবাইয়ের রাজবংশের মানুষগুলো অনেক ভালো। তারা একদমই নিরহংকার, তাদের মধ্যে অহংকার বোধটা নেই।
যার ফলে তারা মানুষের সাথে এত বেশি মিশে যেতে পারে। সে কোনোদিন ভাবতেও পারেনি তার এই ছোট্ট ব্যাংকে সে তারা লেনদেন করবে। যখন প্রিন্স হাম্মাদ অভির ব্যাংকে অ্যাকাউন্ট খুললো, তখন কিছু নিউজ চ্যানেলও তার এই অ্যাকাউন্ট খোলা নিয়ে ভিডিও বানালো এবং নিউজ করলো। তখন সকল মানুষের বিশ্বাসের জায়গা ব্যাংকটা চলে আসলো। অভি এই বিশ্বাসের জায়গাটার অপব্যবহার করেনি। সে পৃথিবীর সব থেকে কম রেটে মানুষকে লোন দিতে শুরু করে, কারণ তার বেশি টাকার প্রয়োজন ছিল না। কিন্তু এত কম দামে লোন পেয়ে মানুষ এত বেশি ট্রানজ্যাকশন করতে শুরু করে যে তার পক্ষে সম্ভবই হচ্ছিল না এই অল্প কর্মচারী দিয়ে এত টাকার ব্যাংক পরিচালনা করা। তখন সে নতুন করে কিছু কর্মচারী নিয়োগ করে, যার ফলে ভালো চলতে থাকে। এত বেশি লেনদেন হওয়ার কারণে এত অল্প লাভ হলেও অনেক টাকা মাস শেষে লাভ হতো। আহমেদ রশিদ একটা শাখা থেকে যা লাভ হয় তা পূর্ণ নিয়ে যায় আহমেদ রশিদের সাথে চুক্তি হয়েছিল। বাকি যত শাখা আছে তার লাভ অভি নিজে পায়। আস্তে আস্তে লেনদেনের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় এবং বছর ঘুরতেই তার ব্যাংকের নাম পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। বর্ষসেরা ব্যাংক হিসেবে তার ব্যাংক নির্বাচিত হয় এবং সেখানে তাকে ইনভাইট করা হয়। অভি এখন বুঝতে পারে তারা দেশে ফিরে যাওয়ার সময় এসেছে। এই কয়েকদিন ব্যাংক নিয়ে বিভিন্ন প্রকার গবেষণা করায় কয়েকজন হ্যাকারের সাথে পরিচয় হয়েছে, কারণ এসব হ্যাকারদের হাতে না রাখলে যে কোনো সময় ব্যাংক হ্যাক হয়ে যেতে পারে। আর হ্যাকারদের যদি হাতে রাখা যায় তাহলে তারা অন্য হ্যাকারদের আক্রমণ থেকে ব্যাংকে বাঁচাবে। সেই জন্য হ্যাকারগুলোর সাথে আলোচনা করে এবং দেশে তার কথা জানায় এবং দেশের আইন বিভাগ এর সাথে কথা হয় এবং তারা তাকে জানায় যে সে দেশে আসলেও তাকে গ্রেফতার করা হবে না। সত্যি বলতে আমাদের দেশের অবস্থাটাই এরকম, যদি কারো কাছে টাকা হয়ে যায় তাহলে সে যা ইচ্ছে করতে পারে। 2 বছর বাইরে ছিল, সেই জন্য তার বিরুদ্ধে যত অভিযোগ ছিল সেই অভিযোগগুলো অনেকটা নতুন অভিযোগের ভিড়ে চাপা পড়ে যায়। অনেক মানুষ ভুলেই গেছে এই কথাটা। সে দেশে আসার পর সেই হ্যাকারদের কেউ সাথে করে নিয়ে আসে এবং সকল বিষয়ে খোঁজ নিতে শুরু করে এবং সব ইনফরমেশন আস্তে আস্তে জোগাড় করতে থাকে। ওদিকে অভি চলে যায় সেই ব্যাংক মালিকের সাথে দেখা করতে, কারণ মানুষটা আজ 2 বছর থেকে বিনা অপরাধে জেল খেটে যাচ্ছে। তখন তাকে দেখে ব্যাংক মালিক এগিয়ে আসেন। তার মুখটা এখন আর আগের মতো নেই। তখন তার সামনে দাঁড়িয়ে বলে, স্যার বিশ্বাস করেন, আমি এখনো বলছি আমি এরকম কোনো কাজ করি নাই। আর কে কাজ করেছে সেটা আমরা এখনো প্রমাণ পেয়ে গেছি। আরিফ সাহেব এবং ইমরান সাহেব মিলে এই কাজটা করেছিলেন। আপনাকে আর জেলে পচে মরতে হবে না, আমি আপনাকে এখান থেকে বের করে নিয়ে যাব। আমাকে এখান থেকে বের করে নিয়ে গিয়ে কি করবে? আমার স্বপ্নের ব্যাংক, আমার সব কিছু শেষ হয়ে গেল। আমার এত টাকার ব্যবসা সব কিছু মাটির নিচে পড়ে গেল। আমি কি করব? এখান থেকে বের হয়ে এর থেকে এখানে এখন ভালো আছি, মানিয়ে নিয়েছি এই জায়গাটা। কি বলছেন স্যার? আমি আপনাকে ব্যবস্থা করে দিব। আপনি হয়তো জানেন না, এখন বিশ্বের সব থেকে বড় ব্যাংকগুলোর মধ্যে আমার ব্যাংক একটা। নির্দোষ অপরাধীরা কোনোদিন ঢোকে না স্যার। যারা মিথ্যা অপবাদে ভাসায়, যারা মানুষকে মেরে খায়, তারা একদিন ঠকে যায়। আপনি 2 বছর জেল কেটেছেন, সেই হিসেবে 2 বছরের ফল আপনি নিশ্চয়ই পাবেন। আসল অপরাধীরা ধরতে হবে। আমি পুলিশের কাছে সব ইনফরমেশন দিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি তারা ধরা পড়বে। ব্যাংকের মালিক তখন অভির দিকে কিছুক্ষণ তাকালো, এরপর তাকে জড়িয়ে ধরে বললেন, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি বাবা। আমি কোনোদিন বিশ্বাস করতে পারিনি তুমি আবার আমাকে এখান থেকে এসে ছাড়িয়ে নিয়ে যাবে। আসলে সেদিন আমার সব কিছু শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য মাথা ঠিক ছিল না, সেই জন্য মাথা নষ্ট হয়ে গেছিল। আপনি যেটা করেছেন আপনার জায়গা থেকে সেই কাজটা একদম ঠিক হয়েছে। আপনি খুব তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসবেন। এরপর তারা সকল প্রমাণ এবং সবকিছু জোগাড় করতে শুরু করে। অভি এবং রিয়া চলে যায় তাদের বাসায়। সেখানে তার পরিবারের লোকজনকে দেখে কান্নায় ভেঙে পড়ে মিম। 2 বছরের অনেক বড় হয়ে গেছে। এখন মিম এসে অভিকে জড়িয়ে ধরে কান্না করে বলে, ভাইয়া তুই এতদিন কোথায় ছিলি? আমরা তোকে অনেক খুঁজেছি, কিন্তু কোথায় হারিয়ে গেলি? আমাদেরকে একটা কল পর্যন্ত করলি না। তুই কি জানিস না বাবা মারা গেছে? অভির বাবা মারা গেছে এটা শুনতে পেয়ে সে কি করবে
এখন তো তার কিছুই করার নেই। এরপর তারা সবাই সব বিষয়ে আলাপ আলোচনা করে। যখন জানতে পারে সবাই যে অভি এত বড় একটা কিছু করে ফেলেছে, তখন সবাই অনেক খুশি হয়। অভির মা এসে অভিকে জড়িয়ে ধরে কান্না করে বলে, তোর বাবা বিশ্বাস করতো তুই বড় হয়ে আরো ভালো কিছু একটা করবি। তোকে যে জন্য অপমান করা হয়েছে তার থেকে ভালো কিছু করবি, তুই করে দেখাবি। তুই সেটা করে দেখিয়েছিস, কিন্তু মানুষটা সেটা দেখতে পারলো না। এসব হাসি কান্নার মধ্যেই তাদের এক সপ্তাহ কেটে যায়। এর পরের সপ্তাহে অনেক খোঁজ ইমরান ও আরিফ সাহেবকে গ্রেফতার করে পুলিশ। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। যখন জানতে পারে সবকিছু, তখন ব্যাংকের মালিককে মুক্তি দেওয়া হয়। অভি তখন সিদ্ধান্ত নেয় যত মানুষের টাকা তারা মেরেছে সব মানুষের টাকা ফেরত দিয়ে দেবে, কারণ মানুষের টাকার ক্ষতিপূরণ দিতে হবে। সেই জন্য সে তার সেই পুরনো ব্যাংকে ফিরে যায়। রিয়া তখন সাথে ছিল। রিয়া ব্যাংকের এই অবস্থা দেখে কান্না করে বলে, এই ব্যাংকের কারণেই আমরা একদিন দেশ ছাড়া হয়েছিলাম। কত কষ্ট করে ওই দেশে এসে পৌঁছে গেছিলাম, আজ সেই ব্যাংকটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এইসব নিয়ে দুঃখ করো না প্লিজ, কারণ ব্যাংক থেকে যদি বের না হয় তাহলে এত বড় কিছু আমরা করতে পারতাম না। আসলে জীবনে আমরা যখনই কোনো খারাপ ব্যবস্থায় পড়ি তখনই আমরা একদম ভেঙে পড়ি, কিন্তু যদি আমরা কোনোদিন মিথ্যা অপবাদে ফেসে যাই তাহলে ভাবতে হবে যে এটা আমাদের জন্য আরো ভালো কিছু করার একটা সুযোগ। কারণ কেউ যদি কাউকে মিথ্যা অপবাদে ফাঁসিয়ে দেয় তাহলে সে কোনোদিন লাভবান হতে পারে না। উল্টো যাকে ফাঁসিয়েছে সেই একদিন অনেক বড় একটা পজিশনে যায়। তুমি একবার চিন্তা করো, যদি আমাদেরকে এখান থেকে বের করে না দিত তাহলে আমরা কি কোনোদিন ওই জায়গায় যেতাম, এভাবে ফিরে আসতে পারতাম? আমরা নিশ্চয়ই এই ব্যাংকের ম্যানেজারের মতো চাকরি করেই মরতাম। আসলে আমাদের জীবনে যদি কেউ কোনো খারাপ পরিস্থিতিতে পড়ে তাহলে এটা আমাদের একটা সুযোগ মনে করব। কারণ যদি আমরা কোনো ছোট পজিশন থেকে বড় পজিশনে যেতে চাই তাহলে এরকম সামান্য বাধা আমাদের সামনে আসবেই। সেই বাধাকে নিজের জন্য দুর্বলতা মনে না করে এটা আমরা যদি আমাদের সুযোগ মনে করি তাহলে ভালো কিছু করা সম্ভব। তখন তারা ব্যাংকের ভেতরে ঢুকে যত ইনফরমেশন আছে সবগুলো নিয়ে আসে। যতটা অ্যাকাউন্ট আছে, যার যত টাকা আছে সব হিসাব বের করে নিয়ে আসে এবং সেই মানুষগুলোকে আবার ডাকতে শুরু করে। সবার টাকা ফিরিয়ে দেওয়া হবে এটা তারা নিউজ চ্যানেলে জানিয়ে দেয় এবং যত মানুষ ছিল সবাই ফিরে আসে। সবার সামনে দাঁড়িয়ে অভি বলে, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের কারণে আপনাদের এত মানুষের টাকা এতদিন বন্দী হয়েছিল। আসলে আমাদের কোনো দোষ ছিল না, আমাদের সাথে কিছু মানুষ বেইমানি করেছিল যার মাধ্যমে আমরা সবাই ফেঁসে গিয়েছিলাম। আমাদেরকে সবাই অপরাধী মনে করেছে। আসলে আমরা সত্যিকার অপরাধী ছিলাম না, কিন্তু আমাদের ব্যাংক থেকে টাকাগুলো চুরি হয়ে গেছিল। আমি আপনাদের সব টাকা ফেরত দিয়েছি এবং কথা দিচ্ছি এই জায়গায় আরেকটা ব্যাংক চালু হবে এবং ব্যাংকের মালিক আগের মতোই থাকবেন। যে ব্যাংকের মালিক ছিলেন তিনি এই ব্যাংকের মালিক থাকবেন এবং এখান থেকে আশা করা যায় আপনার সবাই লেনদেন করবেন। আশা করা যায় বিশ্বাসের সাথে আমাদেরকে পাবেন। আমাদের সাথে আপনারাও বিশ্বাসের সাথে কাজ করবেন। কোনোদিন আপনাদের সাথে বেইমানি করব না, এই প্রতিশ্রুতি দিচ্ছি। এরপর সে তার ড্রিম ব্যাংক লিমিটেড এর একটা শাখা এই জায়গায় চালু করে এবং সেখানকার মালিক হিসেবে আগের ব্যাংক মালিককে বসিয়ে দেয়। কারণ লোকটা একদমই শেষ হয়ে গিয়েছিল। তার এত টাকা চুরি হওয়ার পর এরপর সব কিছুর সমাধান করে নিশ্চিন্তে যখন বাড়িতে ফিরে আসে তখন ঘরের ভেতরে যেতেই রিয়া দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বলে, অভি, আমরা বিয়ে করব না। কি বলো, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি আবার বিয়ে করবো মানে কি? আমরা তো একবার বিয়ে করেই ফেলেছি, আবার বিয়ে করবো কেন? আরে সেটা তো কেউ জানে না। আমার অনেক স্বপ্ন ছিল তুমি ঘোড়ার গাড়িতে করে আমার রাজকুমারীর মতো সাজিয়ে নিতে আসবে, কিন্তু আমার এই স্বপ্ন পূরণ হয়নি। কিভাবে বিয়ে হলো কেউ ছিল না পরিবারের। আমি আমার বিয়ে আবার করতে চাই। তুমি আমার সুখ দুঃখে সবসময় সাথে ছিলে, তোমার এই ছোট স্বপ্নটাকে আমি পূরণ করব না? নিশ্চয়ই পূরণ করব। আমি আজকেই আম্মার সাথে কথা বলছি। তোমার সাথে থাকতে থাকতে আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমি কথা দিচ্ছি জীবনের এমন কোনো পরিস্থিতিতে আমি তোমাকে ছেড়ে যাব না, যেই পরিস্থিতিতে ছেড়ে গেলে তুমি বিপদে পড়ে যাবে। আমি তোমাকে নিয়ে গর্বিত রিয়া, কারণ তুমি আমার সাথে এমন সময় ছিলে যখন পৃথিবীর কোনো মানুষ আমার সাথে ছিল না। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে সপ্তাহের ভেতরেই তাদের বিয়ের ব্যবস্থা করা হয়।
এবং বিভিন্ন দেশ থেকে মানুষ তাদের বিয়ের দাওয়াত খেতে চলে আসে, কারণ অভির পরিচয় এখন পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। কিন্তু বিয়ের দিন তারা অবাক হয়ে যায়, কারণ তাদের বিয়েতে প্রিন্স হাম্মাদ আল মাকতুম চলে এসেছে। দেশের কেউ বিশ্বাস করতে পারছিল না এরকম কিছু হতে পারে। তখন সে অভিকে একটা হীরার আংটি উপহার দিয়ে বলে, তোমাদের বিবাহের অনেক শুভেচ্ছা রইল। তোমরা আমাদের দেশের জন্য যা করছো তা সত্যিই অনেক প্রশংসনীয়। আমাদের এই এলাকাগুলো এখন অনেক উন্নত হয়েছে, ওখানে এখন ব্যবসা বাণিজ্য চলছে। শুধুমাত্র তোমাদের জন্য অভি, এই ছোট্ট উপহারটা তোমার জন্য। এই উপহারের প্রয়োজন নেই, আপনারা যে এসেছেন এটাই আমার কাছে অনেক কিছু। আমি বিশ্বাস করতে পারছি না আমার মতো একটা মানুষের বিয়েতে আপনারা চলে এসেছেন। তুমি ছোট মানুষ কাকে বলছো? তোমার মনটা অনেক বিশাল। আমি বিশ্বাসই করতে পারছি না কেউ আমাদের দেশের জন্য এতটা কিছু করতে পারে। যেখানে আমার দেশে এত বড় বড় মানুষ হয়েছে, সেখানে যখন তারা স্বার্থের জন্য ঘুরে বেড়াচ্ছে, তখনই নিঃস্বার্থভাবে তুমি কিছু দিয়ে এসেছো, তা সত্যিই প্রশংসনীয়। শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারি, কারণ আমার একটা স্বপ্ন, আমি যেন মানুষকে একটু সুখী করতে পারি। তারপর তারা চলে যায়। বেশিক্ষণ থাকে না, কারণ সে একটা কাজের জন্য ফিরে এসেছে। এটাই অনেক বড় বিষয়। বিয়ে সম্পন্ন হয়, বাসর ঘরে দ্বিতীয়বারের মতো প্রবেশ করে অভি, কিন্তু বউ সেই আগেরটাই। অভি প্রবেশ করে রিয়াকে জড়িয়ে ধরে বলে, আজকের এই শুভক্ষণে আমি কিছুই চাই না, শুধু চাই আমার এই হাতটা ধরো আর একটা প্রতিশ্রুতি দাও, সব মুহূর্তে সবসময় পাশে থাকবে। কথা দিলাম, জীবনের কোনো এক প্রান্তে যদি কখনো হোঁচট খাও, আমি তোমার হাত ধরে রাখবো। ভয় পেও না, কোনো সম্পর্কের দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াবো না। শুধু একজন খারাপ মানুষ হিসেবে সারা জীবন তোমার চলার পথের ছায়া হয়ে থাকবো। আসলে এত বেশি ভালোবেসে ফেলেছি তোমায়, যার জন্য সব সময় তোমার পাশে ছায়ার মতো থাকতে চাই। অভি জাপটে ধরে রিয়াকে। এই ধরে রাখাটা চলতে থাকুক চিরকাল, এটাই প্রত্যাশা। অভি অস্পষ্ট স্বরে বলে, ভালোবাসি রিয়া, খুব ভালোবাসি। ভালোবাসি। গল্পটার শেষের দিকে কিছু অবাস্তব কাহিনী তুলে ধরলেও শুরুর দিকে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের দেশের নির্মম বাস্তবতার। মাঝে মাঝেই আমাদের ছোট ছোট ব্যাংকগুলো হ্যাক হয়ে যায়। বিভিন্ন দেশ থেকে হ্যাকারদের মাধ্যমে আমাদের ব্যাংকগুলো হ্যাক করে নিয়ে যায় এবং তাতে সাহায্য করে এরকম কিছু ব্যাংক কর্মচারী। মাঝে মাঝেই আমাদের আশেপাশে ঘটে চলে এসব ঘটনা। আমার চোখের সামনেও এরকম একটা কাহিনী ঘটেছিল, সেই জন্যই সেই কাহিনীটা তুলে ধরার চেষ্টা করেছি এবং শেষের দিকে অবাস্তব কিছু কাহিনী তুলে ধরেছি গল্পটাকে পূর্ণতা দেওয়ার জন্য। কিন্তু আমরা যদি নিজেদের জায়গা থেকে চেষ্টা করে যাই, তাহলে অবশ্যই একদিন সফল হওয়া সম্ভব। এবং আমরা চেষ্টা করে যাই, এটাই সবার কাছে অনুরোধ। কখনো নিজেকে ছোট মনে করবেন না, সবসময় নিজের পজিশনটা ধরে রাখার চেষ্টা করুন এবং নিজের জায়গা থেকে প্রতিবাদ করার চেষ্টা করুন। একদিন এই ছোট্ট ছোট্ট প্রতিবাদগুলোই বিশাল আকার ধারণ করবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।